হাই এভরিওয়ান। মানে আজকে রবিবাসরীয় সন্ধ্যায় সবাইকে লাইক ওয়েলকাম। তো আমার সাথে আজকে আরো দুজন বাঙালি বন্ধু জুড়তে পেরেছে, তো আমি খুবই সৌভাগ্যবান মনে করছি নিজেকে। তো একজন আমার অফিস কলিগ সিদ্ধার্থা। তো সিদ্ধার্থা তালুকদার আমার সাথে আমার অফিস কলিগ। তো আমরা দুজন এখন প্রবাসী বাঙালি, দুজনেই ব্যাঙ্গালোরে কর্মসূত্রে থাকি। আর ইনি হচ্ছেন লাইক সৌম্য চৌধুরী। তো ইনি মেরিন ইঞ্জিনিয়ার। সৌম্য, প্লিজ ইন্ট্রোডিউস। হ্যাঁ, আমি সৌম্য রায়চৌধুরী। আমার কলকাতায় বাড়ি। আমি বাই প্রফেশন মেরিন ইঞ্জিনিয়ার এবং আমি সব খেলা পছন্দ করি। আর ফুটবলে আমি মোহনবাগান সাপোর্টার। সেম হিয়ার। ওকে, তো যেহেতু তোমরা সবাই জানো যে 26শে জুলাই, রাইট, 26শে জুলাই থেকে অলিম্পিক স্টার্টস হচ্ছে। তো মানে আমরা এই অলিম্পিকের প্রতি যে উৎসাহটা, সেই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি মানে আমার মধ্যে স্পেশালি গ্রো করেছিল। ফার্স্ট আমি নামটা কানে লেগেছিল, আমার এখনো মনে আছে, রাজ্যবর্ধন সিং রাঠোর। তখন মোস্ট প্রবলি 2004 এথেন্স অলিম্পিক ছিল। উনি সিলভার জিতেছিলেন আর্চারিতে। আর্চারি না, শুটিং শুটিং ডাবল ট্র্যাপ ইভেন্টে। ইয়েস। তো তারপর থেকে লাইক স্পেশালি আমার 2008 এর কথাটা সব থেকে মনে আছে। এটা বেজিং অলিম্পিক, খুব হইচই হয়েছিল যে বার্ডস নেস্ট স্টেডিয়াম অ্যান্ড অল। লাইক মনে হয় ফার্স্ট এশিয়ান কান্ট্রি হিসেবে চায়না খুব আলাদাভাবে নিজেকে তুলে ধরেছিল, একটা নতুন বেঞ্চমার্ক সেট করেছিল। তো এবং সেখানে আমাদের বিজেন্দর সিং বক্সিং এ ভালো সাফল্য লাভ করেছিল। আমাদের টোটাল কটা মেডেলিস্ট ছিল সেইবার 2008-এ? তিনটে। অভিনব বিন্দ্রা গোল্ড। না, আমাদের এসেছিল 6খানা মেডেল বেজিং। এইটা তিনটে এসেছিল। অভিনব বিন্দ্রা গোল্ড, বিজেন্দর সুশীল কুমার। আমার যেহেতু আমি তখন ক্লাস 7-8-এ পড়ি, তো একটা বাচ্চা হিসেবে আমার যে স্মৃতিগুলো মনে আছে আমি বলছি। মানে উসেইন বোল্ট তখন প্রচন্ড লাইক নাম করেছিলেন, মাইকেল ফিল্পস, মানে একটার পর একটা ইভেন্টে অবলীলায় ভাবে গোল্ড জেতা, মানে এটা দেশের পক্ষে সম্ভব না ওরা যেটা করেছিল। তো তারপরেতে এসছে 2012-এ লন্ডন অলিম্পিক্স, তারপরেতে ব্রাজিলের যে রিও ডি জেনেরো, হ্যাঁ, অ্যান্ড আই থিঙ্ক এবারে হচ্ছে প্যারিস অলিম্পিক। তো আমরা এখানে আজকে মানে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব যে আমরা ভারতীয় হিসেবে, মানে এটা খুবই আমাদের ইন্টারেস্টের বিষয়, কিন্তু এটা কোথাও আমাদের ব্যথা দেয় যে যখন আমরা দেখি যে 140 কোটি লোকের দেশ যারা রিসেন্টলি চায়নাকে ওভারটেক করে গেছি, তারপরেও আমরা টেবিলের লিস্টে অনেকটা নিচের দিকে, 50-52, কখনো বা তারও নিচে এরকম র্যাঙ্কিং থাকে। এবং অনেক জনসংখ্যার তরফে ছোট ছোট কান্ট্রি তারা অনেক উঁচুতে থাকে, অনেক স্পোর্টসে অনেক ডমিনেট করে, যেমন গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া যেরকম জিমন্যাস্টিক, ইউএসএ অ্যাথলেটিক্স। তো এই ধরনের জিনিসগুলো দেখে আমাদের মনেও কোয়েশ্চেন আসে যে আমরা কেন পারি না, কোথায় আমাদের খামতি। তো লেটস স্টার্ট, শুরু করা যায়। হ্যাঁ, তো আমি বলতে চাই যে ভারত এবার 112 অ্যাথলিট পাঠাচ্ছে অলিম্পিক্সে, আর 16টা স্পোর্টসে কম্পিট করবে। তো যদি আমরা ট্রেন্ড দেখি যে 2008 থেকে কি হচ্ছে, তো একটা পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে যে আমাদের যে অ্যাথলিট যে কোয়ালিফাই করছে সেটাও বাড়ছে, আমরা যেই ইভেন্টে যে আমরা পার্টিসিপেট করছি, যতগুলো ইভেন্ট আছে সেটাও বাড়ছে, আর সেটাও দেখা যাচ্ছে যে ওভারঅল যে স্পোর্টস সেটাও একটা পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে। খালি একটা যদি খালি 2020 অলিম্পিক্স টোকিওর সাথে কম্পেয়ার করা যাক, তো একটু কমই দেখা গেল, কেন কি আমাদের ওমেন্স হকি টিম কোয়ালিফাই করতে পারেনি, আর কিছু দুটো স্পোর্টসে আমরা কোয়ালিফাই করতে পারি, যেটা লাস্ট টাইম ছিল সেটা হচ্ছে জিমন্যাস্টিক্স আর ফেন্সিং। কিন্তু সিদ্ধার্থ, আমার এখানে একটা মানে জাস্ট একটা সাধারণ মানুষ হিসেবে একটা প্রশ্ন আছে। আমি লাস্ট 2-3 বছরে কিছু ঘটনাক্রম লক্ষ্য করেছি। তো কোথাও কি এই যে ট্রেন্ড কমা, বা আমরা যদি পার্টিকুলারলি রেসলিংটাকে দেখি, মেন্স রেসলিং টু বি স্পেসিফিক, সেখানে কি কিছু বিতর্ক সৃষ্টি হয়েছিল যে কারণে আমাদের মধ্যে এই একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি? কোথাও কি আমাদের পদক পাওয়ার সম্ভাবনা কিছুটা কমেছে, এরকম কোনো ব্যাপার আছে কি? অ্যাকচুয়ালি খালি সেটা স্পোর্ট বাই স্পোর্ট দেখতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায় কি অনেকগুলি স্পোর্টসে আমরা ভালোও করেছি, তো ওটা প্লাস মাইনাস তো হয়ে যায় সবসময়। আমি যেরকম আমি বললাম 16টা স্পোর্টসে আমরা পার্টিসিপেট করেছি, আর আমরা আগে যাব যে কোনটা ভালো করেছি, মানে কোনটা কমই এসছে। আরেকটা কথা আমরা এখানে বলতে চাই যে এই ট্রেন্ডে সেটা দেখা যাচ্ছে না, এখানে কোয়ান্টিটি দেখা যাচ্ছে, এখানে কোয়ালিটি দেখা যাচ্ছে না, যে কোয়ালিটিতে আমাদের অ্যাথলিটও বেড়েছে। তো যদি কেউ মানে ভারতের স্পোর্টস ফ্যান 2008-2012 অলিম্পিক্সের ওই সময় যদি দেখতো, ওরা কোনো কে মেডেল জিতবে না তার কোনো কারোর হোপ ছিল না, মানে কোনো অপিনিয়ন ছিল না যে কে জিতবে না। এখন যখন দেখি 2024 অলিম্পিক্সে, আমরা এখন রিয়েলিস্টিকলি বলতে পারি যে হ্যাঁ, এই মেডেল জিতবে না, এর এত চান্সেস আছে। আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই। ইনফ্যাক্ট আমাদের মনে হয় গভর্নমেন্টের তরফ থেকে কিছু এরকম প্রোগ্রাম তৈরি হয়েছিল যে অলিম্পিক মিশন, মানে একটা পদক সংখ্যা টার্গেট বেঁধে দিয়ে জাস্ট ওই টার্গেটটাকে আমরা অ্যাচিভ করতে পারি সামনে একটা গোল রেখে। তো আমার মনে হয় সেটাও কোথাও আমাদেরকে হেল্প করেছে টু ড্রাইভ আস অ্যাজ এ কান্ট্রি টুয়ার্ডস লাইক পুশিং টুয়ার্ডস বেটারমেন্ট অফ দ্য ফিউচার। ইয়েস,
তো অ্যাকচুয়ালি আমি সেটাই বলতে চাই যে স্পোর্টস ইজ আ রিফ্লেকশন অফ দ্য সোসাইটি। আর অ্যাকচুয়ালি যত তোমার ইকোনমি ভালো হবে ততই তোমার স্পোর্টসটাও ভালো হবে, কেন কি তুমি বেশি পয়সা দিবে, কেন কি স্পোর্টস খালি রাস্তায় গিয়ে খেলাধুলা নয়, স্পোর্টসে অনেক কিছু আছে, যেরকম নিউট্রিশন আছে, যেরকম কোচিং আছে, কোচিং গ্রাসরুটস আছে, মানে স্পোর্টসকে যদি একদম প্রফেশনাল লেভেলে আমরা যদি আমি আরেকটা জিনিস বলতে চাই যে এখানে জাস্ট একটা এডিশন যে মানে স্পোর্টস কত বাজেট ছিল ইন্ডিয়াতে। তো একটা যদি কেউ জানেন যে নিউজ যে ফলো করে, যে শেখর গুপ্তা যে এখন প্রিন্ট নিউজ চ্যানেল চালায়, সে আগে এনডিটিভিতে ছিলেন, সে মানে অনেক সে ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারে ছিলেন, সে মতো 40 বছর ধরে ও নিউজ রিপোর্টিং করছেন। তো ওরা যদি উনি যখন 1990 এশিয়ান গেমস হয়েছিল তো তখন ও রিপোর্টিং করেছিল যে ইন্ডিয়া স্পোর্টস তখন কত বাজে ছিল, যে আমরা মাত্র এশিয়ান গেমসের কথা বলছি, আমরা মাত্র একটা গোল্ড মেডেল জিতেছিলাম। আর তখন আমাদের কত বাজে স্থিতি ছিল, যে বক্সারদের কাছে জুতো ছিল না, কত আনঅর্গানাইজ জিনিস ছিল। আর যখন এখন 2022 এশিয়ান গেমস দেখি যে 2023-তে হয়েছে কোভিড মানে কোভিডের পোস্টপোনমেন্টের জন্য আমরা 100 মেডেল জিতেছি। তো সেটাই একটা রিফ্লেকশন যে মানে আমাদের ইকোনমি, আমাদের যে সোসাইটি অ্যাজ আ হোল, সেটা কত ইমপ্রুভ হয়েছে। এখানে আমি আরেকটা সরি টু ইন্টারাপ্ট, এখানে আমি একটা কাউন্টার কোয়েশ্চেনও রাখতে চাই। কিছু কিছু গেম যেমন ইমপ্রুভ হয়েছে, তেমনি কিছু কিছু গেম আমার মনে হয় আমরা অনেক রিসোর্স হারিয়েছি। যেমন স্পেশালি আমি দুটো গেমের কথা উল্লেখ করতে চাই, একটা হচ্ছে ইন্ডিয়ান মেন্স ফুটবল টিম, আরেকটা হচ্ছে হকি। তো আমরা মানে বলা হয় এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিলাম একটা পয়েন্ট অফ টাইমে, ডিউরিং 1960s 1970s। সেখান থেকে আমাদের আজকে যথেষ্ট ডাউনফল হয়েছে। আমরা রিসেন্টলি হয়তো আবার কিছুটা মোমেন্টাম গেইন করেছি, বাট ওই জায়গাটা আমরা এখনো অ্যাচিভ করতে পারিনি, বা বলা যেতে পারে যে অনেকটাই বাকি। প্লাস তুমি যদি হকিটাও লক্ষ্য করো, লাইক কনসিকিউটিভলি 8 অলিম্পিক গোল্ড মেডেল, সেখান থেকে যথেষ্ট ভালো পারফর্ম করছি, বাট সেই জায়গাটা নেই, সেই ডমিনেন্সটা নেই। তো এটাকে কিভাবে ব্যাখ্যা করতে চাও? এটা অ্যাকচুয়ালি এটা সিম্পল ব্যাখ্যা যে যে ওই সময় যখন আমরা ওই পোর্টে খেলেছিলাম, যে ফুটবল একটা এক্সাম্পল নিই, ফুটবল এশিয়ান লেভেলে কেউ খেলতো না, যা মানে খালি ইন্ডিয়ায় ভালো খেলতো, তো মানে দেশে ছিল না, মানে তো ওখান থেকে যখন জাপান মতো দেশ, জাপান সাউথ কোরিয়ার মতো দেশ কোথাও ছিল না এশিয়ান লেভেলে। এখন ওরা আই থিংক জাপান আর সাউথ কোরিয়া যথেষ্ট প্রিডমিনেন্ট ছিল। না ওই সময় ছিল না। আমরা এই ডিসকাশনটা অনেক মানে আমরা এই ডিসকাশনটা বারবার করতে পারি। আমি জাস্ট একটা 10 সেকেন্ডস এটা র্যাপ আপ করবো যে ওই সময় মানে ফুটবলটা নিয়ে নিই, তো ওই সময় বেশি দেশও ছিল না। হকিটাও আমরা যদি দেখে নিই, ওই সময়টাও বেশি দেশ ছিল না, যে খালি মাত্র গ্রেট ব্রিটেন ছিল, নেদারল্যান্ডস ছিল, জার্মানি ছিল, ও বেশি হকি খেলার দেশ ছিল না। কিন্তু 1960s-এর পরে অন্য দেশরা বেশি ইনভেস্ট করেছে হকিতে আর অন্য স্পোর্টসে, আর আমরা ইনভেস্ট করিনি। তো এই জন্য 1970s থেকে মানে আমরা কোথাও সেই জিনিসটা রাখতে পারিনি। হ্যাঁ, আমরা 2008-10 অবধি আমরা বেশি ইনভেস্ট করিনি হকি অবধি। তো এই জন্য আমরা ওই লেভেলে ছিলাম, অন্য দেশে আগে চলে গেছে। তো আমি সেটাই র্যাপ আপ করবো যে এখন যে আগে সেই যে আমাদের গ্লোরি ডেজ ছিল, সেই হকিতে আবার ফিরে আসছে ধীরে ধীরে, যে আমরা আবার হকিটাকে প্রমোট করছি। তো আমি সেটা আমি একটু কাউন্টার করতে চাই। তো আমি একটু আগে বাড়বো, এখন দেখি যে কোন স্পোর্টে আমরা আছি। তো আর্চারিতে আমরা 6 জন টিম আছে। তো মেন্স টিমের মধ্যে ধীরজ বোমাদেবরা, প্রবীণ যাদব আর তরুণদীপ রায়, আর মহিলাদের মধ্যে অঙ্কিতা বকত, ভজন কৌর আর দীপিকা কুমারী আছেন। তো এখানে আমার একটা কোয়েশ্চেন আছে, এই যে আর্চারি টিম, আমি একটা কমন পার্সনের পয়েন্ট অফ ভিউ থেকে কোয়েশ্চেনগুলো রাখছি। তো এদের মধ্যে কারা আগে কিরকম করেছে, মানে দীপিকা কুমারীর নামটা আই থিঙ্ক ইজ এ হাউসহোল্ড নেম। ওটা ছাড়া বাকিদের মধ্যে কারা কি পারফরমেন্স করেছে, কাদের চান্স খুব হাই রিসেন্ট টাইমসে ভালো পারফর্ম করে, একটু হাইলাইট করো জাস্ট ফর এ মিনিট। তো এখানে আমাদের আর্চারি টিম দুটো আর্চারি টিম, বোথ মেন্স অ্যান্ড ওমেন, দুজনেরই টিম আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর থ্রু দিয়ে কোয়ালিফাই করেছে। তো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর থ্রু দিয়ে যখনই কোনো টিম কোয়ালিফাই করে, তার মানে তারা একটা পিরিয়ডের মধ্যে খুব কনসিস্টেন্ট পারফরমেন্স করে গেছে। তো আমাদের টিমটাও ঠিক তাই, আমাদের মেন্স আর ওমেন্স টিম যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে, সেই ওয়ার্ল্ড কাপগুলোতে একটা কনসিস্টেন্ট পারফরমেন্স করে গেছে, যার জন্য তারা পয়েন্ট সংগ্রহ করে গেছে। আর সেই পয়েন্ট সংগ্রহ করে একটা তালিকার মধ্যে একটা সার্টেন লেভেলে ছিল, যেরকম মেন্সরা একটা পজিশনে সেকেন্ড ছিল সাউথ কোরিয়ার পেছনে, তারপরে ওমেন্স টিমও আমাদের 6-7 নম্বরে ছিল। তো সেখান থেকে আমরা দুটো অলিম্পিক কোটা নিতে পেরেছি, এবং আমাদের পুরো ফুল টিম
অলিম্পিকে কোয়ালিফাই করতে পেরেছে, এবং যার ফলে আমাদের দুজন মানে প্রত্যেকে 3 জন এবং ওমেনের 3 জন, মেন 3 জন, ওমেন 3 জন সিঙ্গেলস ইভেন্টেও কোয়ালিফাই করে গেছে, বিকজ আমরা টিম কোয়ালিফাই করেছি বলে। আর আমাদের মিক্সড টিমেও চান্সেস থাকছে, যে যেখানে আমাদের একটা ছেলে এবং একটা মেয়ে যারা হাইয়েস্ট কোয়ালিফাইং রাউন্ডে হাইয়েস্ট সিট পাবে তারা মিক্সড ইভেন্টও কোয়ালিফাই করতে পারবে। তো যার ফলে টিম কোয়ালিফায়ার করার জন্য আমরা টোটাল 5টা ইভেন্টে কোয়ালিফাই করে গেছি, মেন্স টিম, ওমেন্স টিম, মেন্স ইন্ডিভিজুয়াল, ওমেন্স ইন্ডিভিজুয়াল আর মিক্সড টিম। তো অ্যাজ অ্যান লাইক ইন্ডিয়ান, তো আমরা এখান থেকে মোটামুটি কতগুলো একটা অলিম্পিক মেডেল এক্সপেক্ট করতে পারি? জাস্ট এ ভেরি রাফ আইডিয়া। হ্যাঁ, তো এবার দেখো মেডেলের সংখ্যাটা না এই আর্চারির মতন স্পোর্টসে খুব বলা ডিফিকাল্ট, যে বিশেষ করে আর্চারি আমাদের 2012 থেকে যেভাবে আমরা হতাশ হয়েছি আর্চারিকে নিয়ে। দীপিকা কুমারী 2012-তে ওয়ার্ল্ড নাম্বার 1 হিসেবে গিয়েছিলেন, কিন্তু সেখানে উনি হতাশ করেছেন। লর্ডসের মাঠে হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করলো, তাতে ওনার নিশানা লাগলো না ঠিক মতন, এবং 2016-তে আবার আর্চারি থেকে আমরা এক্সপেক্ট করেছি, আবার হতাশ হয়েছি। 2020-21-এ আবার আর্চারি থেকে এক্সপেক্ট করেছি, আবার হতাশ হয়েছি। এক টাইমে আমাদের বাংলার থেকে প্রচুর ভালো ভালো আর্চার ছিল, তোলা ব্যানার্জি, রাহুল ব্যানার্জি, ঠিক আছে, অতনু এই আগের বছর অলিম্পিক্স পর্যন্ত খেলেছে, এইবারও অলিম্পিক টিমে তার জায়গা হতে পারতো, কিন্তু আমরা যে 6 জনকে পাঠাচ্ছি তাদেরকে ট্রায়ালের মাধ্যমে সিলেক্ট করে নেওয়া হয়েছে, এবং ট্রায়ালে দেখা গেছে, ডোমেস্টিক ট্রায়ালে দেখা গেছে যে তাদের পারফরমেন্স সবচেয়ে বেস্ট। তো সেই বেসিসে আমরা এই 6 জনকে পাঠাচ্ছি। এবার চান্সেসের ক্ষেত্রে আমাদের মেন্স টিম ডেফিনেটলি একটা খুব ভালো চান্স আছে, এবং মেন্স ইন্ডিভিজুয়ালে ধীরাজ ইন্ডিভিজুয়াল ইভেন্টে খুব ভালো পারফরমেন্স করার আমাদের আশা আছে, কেননা ধীরাজ কনসিস্টেন্টলি 10-10-10-9 এই রেঞ্জেই করে গেছে। মানে ওর স্কোর যদি 6টা অ্যারো যদি মারা হয়, ম্যাক্সিমাম স্কোর যদি 60 হয়, ধীরাজের স্কোর হয়তো 58-59 এরকমও গেছে আর কি, অসাধারণ স্কোর। তো আমাদের ছেলেদের টিম, কোরিয়ান টিম যেটা কি নাম্বার 1 টিম, তাদেরকে একটা ওয়ার্ল্ড কাপে হারিয়েছে, করে গোল্ড মেডেল জিতেছে। তো আমাদের মেন্স টিম এবং আমাদের মেন্স ইন্ডিভিজুয়াল এই দুটোর থেকে আশা থাকছেই, এছাড়া ওমেন্স টিম, মিক্সড টিম এইগুলোর থেকেও হতে পারে। তো মেডেল আমি বলবো না, তবে আশা রাখতে পারো যে কোনো ভালো ফলাফল হতে পারে। মানে আমরা এটা থেকে বেশ ভালোই এক্সপেক্ট করতে পারি। ইয়া, থ্যাঙ্কস ফর ইওর ইনপুট সৌম্য। তো অ্যাথলেটিক্সে পুরুষের মধ্যে আগে আমরা দেখি ট্র্যাকের মধ্যে, তো ট্র্যাকের মধ্যে আছে অবিনাশ সাবলে 3000 মিটার স্টিপল চেস, তারপরে আমরা 4x400 মিটার রিলেতে পার্টিসিপেট করছি, তারপরে আমরা 20 কিলোমিটার ওয়াকে 3 জন আছে, অর্শদীপ সিং, পরমজিৎ বেশ, আর বিকাশ সিং, আর তারপরে মিক্স রিলে যেটা ম্যারাথন মিক্স ওয়াক রিলে হয়, সেখানে সুরজ পানওয়ার থাকবেন প্রিয়াঙ্কা গোস্বামীর সাথে। তারপরে যাই ফিল্ড ইভেন্টসে, তো ফিল্ড ইভেন্টসের মধ্যে ফার্স্টলি জেসমিন অলরেন আছে লং জাম্পে, সর্বাস কুশারে আছে হাই জাম্পে, ট্রিপল জাম্পে 2 জন আছে, ওর মধ্যে আবদুল্লাহ আবু বাকর আর প্রবীণ চিত্রবেল, আর তারপরে শর্টপুট আছে তাজিন্দর পাল সিং টুর, আর জ্যাভলিন থ্রোতে আমরা 2টো অ্যাথলিট পাঠাচ্ছি, একটা হচ্ছে কিশোর জেনা, আর একজন হচ্ছে যে যার থেকে মেডেল হোপ সবচেয়ে বেশি, তার নাম হচ্ছে নীরজ চোপড়া। তো এটা হলো মেন্স টিম। মহিলার মধ্যে যাই, তো আগে মেন্স টিমটা শেষ করে নি, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা যারা অলিম্পিক বা ইন্ডিয়ান অ্যাথলিট এদের ফ্যান বয়, তো আমরা রিসেন্টলি আই থিঙ্ক লাস্ট ইয়ার একটা প্রচুর রিল ভাইরাল হতে দেখেছি কি ইন্ডিয়ান যারা রিলে মেন্স টিম, তারা আই থিঙ্ক ফার্স্ট অর লাস্ট ল্যাপে ইউএসএ কে মানে ইঞ্চেস লাইক আই থিঙ্ক ফর ফিউ মিলিসেকেন্ড অর ফর লাইক 1 সেকেন্ড অর সো ইউএসএ থেকে এক কদম এগিয়ে ছিল। তো ইট ওয়াজ লাইক এ মানে আমরা সবাই হার্টবিট বন্ধ করে বসেছিলাম রুদ্ধশ্বাস ভাবে, কি হচ্ছে, মানে এটা একটা ঐতিহাসিক মোমেন্ট। মানে ইউএসএ কে অ্যাথলেটিক্সে ইন্ডিয়া একটা ফাইট দিচ্ছে, এটা ভাবাটা লাইক ধরে নাও একটা হুন্ডাইয়ের গাড়ি ল্যাম্বরগিনিকে বিট করছে, এই লেভেলের একটা ব্যাপার। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি লেমন্স টার্ম। তো সেই ফ্যান বয় অ্যাটিটিউড থেকে আমি জানতে চাইছি, তুমি যদি রিলে টিমের ব্যাপারে একটু রিলে টিম থেকে হাইলাইট করো, এবং তারা কে কে রয়েছে, আমরা তাদের থেকে কি এক্সপেক্ট করতে পারি, জাস্ট একটু যদি ডিক ডাউন করি। হ্যাঁ, তো প্রথমেই বলি আমাদের এই অ্যাথলেটিক্স টিম এই বছরের প্যারিস অলিম্পিক্সে আমাদের অ্যাথলেটিক্স এই এন্টায়ার কন্টিনজেন্টে সবচেয়ে বেশি, মানে আমরা 29 জন অ্যাথলিটস নিয়ে যাচ্ছি অ্যাথলেটিক্সে। তো যার মধ্যে আমাদের রিলে টিমে থাকছে হচ্ছে আমোদ জেকব, মোহাম্মদ আজমল, মোহাম্মদ আনাস, রাজেশ রমেশ আর সন্তোষ কুমার। এবার তুমি যে জিনিসটা বলছিলে সেটা শুধুমাত্র কোনো মানে ধরো ছোটখাটো টুর্নামেন্টে হয়নি, সেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, বুদাপেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে হয়েছে, এবং আমরা সেখানে এশিয়ান রেকর্ড, ন্যাশনাল রেকর্ড নয়, এশিয়ান রেকর্ড ব্রেক করেছি। 3 মিনিটের নিচে টাইম ক্লক করেছিলাম, এবং যেটা একটা মানে সাংঘাতিক ব্যাপার আমাদের ইন্ডিয়ান অ্যাথলেটিক্স এর জন্য। এবং সেইখানে আমাদের এই 4 জনই কিন্তু দৌড়েছিল, যেই 4 জন আই থিঙ্ক রাজেশ রমেশ ফিনিশ করেছিল, রাইট? আমি যদি ভুল না হয় রাজেশ রমেশ ফিনিশ করেছিল, এবং রাজেশ রমেশ ইজ ওয়ান অফ আওয়ার প্রাইম এই টিমের মধ্যে, যা মানে আমাদের বাহামাতে কোয়ালিফাইং ছিল অলিম্পিক্স এর জন্য, সেখানে রাজেশ রমেশ ইনজার্ড হয়ে যায়, এবং যার ফলে আমাদের রেপেচার্জের থ্রু দিয়ে কোয়ালিফাই করতে হয় টিমটাকে, কারণ আমরা প্রথম রাউন্ডে ফিনিশ করতে পারিনি ওর ইনজুরির কারণে। তো রাজেশ রমেশ এখন ফিট হয়েছেন, উনি রিসেন্টলি এই
গতকাল একটা রেসে পার্টও নিয়েছেন এবং সেখানে উনি পিবি করেছেন, ক্লক মানে পার্সোনাল বেস্ট দিয়েছেন। তো আমরা হোপফুল যে উনি খুবই ভালো টাইম ক্লক করবেন। আর এর সাথে আনাস হয়তো স্টার্ট করবে টিমটাকে মানে ব্লক থেকে, কেন আনাস জেনারেলি 400 মিটার ইন্ডিভিজুয়াল ইভেন্টও রান করেছেন আগে। তো খুব দরকার এই রিলে ইভেন্টে যে একজন ভালো ব্লক স্টার্টার হোক, যে ব্লক থেকে শুরু করবে। তো তাই জন্য আনাস হয়তো ব্লক থেকে টিমটাকে স্টার্ট করবে, তারপর উনি হয়তো আজমালকে দেবেন সেকেন্ড লেগে, তারপর উনি হয়তো আমোদ জেকামকে দেবেন এবং লাস্টে রাজেশ রমেশ ওটাকে ফিনিশিং দেবেন আর কি। তো যদি এই চারজন নিজের প্রাইম দিতে পারেন তাহলে আমরা কিন্তু আরেকটা এশিয়ান রেকর্ড, হোপফুলি তাহলে আমরা কিন্তু আরেকটা এশিয়ান রেকর্ড অলিম্পিক্সে দেখতে পারি এবং আমাদের রিলে টিম হাই চান্সেস ফাইনালে আবার কোয়ালিফাই করবে। মানে অলিম্পিকে তো আগে হিটস হয় তারপরে ফাইনাল হয়, তো আমরা হিটসে 16টা টিম আছে, তো দুটো হিট থাকবে 8টা করে, তো তার থেকে আমাদের 4টে টিম যাবে ফাইনালে। তো সেই ফাইনালে যাওয়ার ক্ষমতা আমাদের ইন্ডিয়ান টিমের আছে। সো অবভিয়াসলি ফিঙ্গার্স ক্রসড, আমরা অল ফ্যান বয়রা ওয়েট করে আছি একদম দিল থামকে কি আমরা যেন ওরকম আরেকটা মোমেন্টে সাক্ষী হতে পারি ইন দ্য ফাইনালস, হোপফুলি জিততে পারি। বাট আই থিঙ্ক স্টিল এখনো ওটা একটু বাড়াবাড়ি লাগছে, যদি হয়তো খুব ভালো হবে। আমি এখানে আরেকটা জিনিস হাইলাইট করতে চাই যেটা খুব আলোচিত বিষয়, যে ইন্ডিয়ার যিনি লং জাম্পার আছেন তিনিও বেশ শোরগোল ফেলেছেন, তো যদি তার ব্যাপারেও আমরা আরেকটু জানতে পারি। হ্যাঁ, তো যিনি লং জাম্পার শোরগোল ফেলেছিলেন আনফরচুনেটলি উনি ইনজুরির জন্য বাইরে আছেন। তার নাম হচ্ছে মুরলি শ্রীশঙ্কর, উনি কোয়ালিফাই করেছিলেন এবং ওনার কাছ থেকে অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু আনফরচুনেটলি উনি অলিম্পিকে কোয়ালিফাই করা সত্ত্বেও যেহেতু উনি ইনজার্ড হয়ে যান তাই জন্য ওনাকে উইথড্র করতে হয় এবং অলিম্পিকে উনি পারবেন না কম্পিট করতে। তো ওনার জায়গায় জেসপিন অলড্রিন যিনি আমাদের ন্যাশনাল রেকর্ড হোল্ডার, কিন্তু আনফরচুনেটলি এই সিজনে ওনার খুব একটা ভালো জাম্প হচ্ছে না। ইনফ্যাক্ট উনি 8 মিটারের ওপর উঠতে পারেননি এই সিজনে, 8 মিটারের নিচেই সব জাম্প হচ্ছে। তো ওনার মধ্যে এবিলিটি আছে, ইয়ং অ্যাথলিট, আগে ভালো ফল করেছেন, আমাদের ন্যাশনাল রেকর্ড হোল্ডার। তো যদি ঠিক করে সেদিনকে সবকিছু ঠিক থাকে তাহলে কিছু ভালো জাম্প হতেও পারে। তো সেটা জেসপিনে। হ্যাঁ, আমি নীরাজ চোপড়ার কাছে একটু পরে আসছি, আমি জানি ওটা আমাদের লাইক শো স্টপার, হি ইজ দ্য শো স্টপার বয়। বাট তার আগে এখানে আমার একটা কনস কোয়েশ্চেন, লাইক আমি যখন দেখি অ্যাথলেটিক্সে অন্যান্য দেশ এত ভালো ফল করে, ওখানে একটা বিশাল বড় ইভেন্ট যেখানে অ্যাকচুয়ালি অনেকগুলো মেডেল হোল্ড করে সেটা হচ্ছে সুইমিং। অ্যান্ড আমরা ইন্ডিয়ানরা সুইমিং এর ক্ষেত্রে যথেষ্ট উইক ইন টার্মস অফ আমরা যদি পাস্ট রেকর্ডস দেখি। তো এই জিনিসটা কি কখনো বদলাতে পারে বা তার জন্য কি কি চিন্তা ভাবনা আমাদের আছে? দেখো, সুইমিং এ আর অ্যাথলেটিক্স এই দুটো অবভিয়াসলি অ্যাজ এ মেরিন তুমি এই জিনিসটার সাথে বেশি রিলেট করতে পারবে। মানে সুইমিং আর অ্যাথলেটিক্স এই দুটো হচ্ছে মাদার অফ অল ইভেন্টস অলিম্পিকে। অলিম্পিক্স একটা ফেস্টিভ্যাল, একটা স্পোর্টিং ফেস্টিভ্যাল। সবচেয়ে বেশি মেডেল ইভেন্টস আমাদের সুইমিং আর অ্যাথলেটিক্সে আছে, কিন্তু আমাদের অ্যাথলেটিক্স ডেভেলপমেন্ট হচ্ছে এএফআই, যেটা ফেডারেশন, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া, এখন ইন্ডিয়ান অ্যাথলেটিক্স নাম দিয়েছে। তারা কিন্তু গ্রাসরুট লেভেলে প্রচুর কাজ করে এবং যার ফলে প্রচুর অ্যাথলিট, নতুন নতুন অ্যাথলিট, ইয়ং অ্যাথলিট তুলে আনতে পারছে তারা। আমাদের সেই জিনিসটা কিন্তু সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে দেখতে পাই না। আমাদের 2020-21 যে অলিম্পিক্স হয়েছিল, টোকিও অলিম্পিক্স, সেখানে আমাদের দুজন সুইমার কোয়ালিফাই করেছিল বাই সেট স্ট্যান্ডার্ড, যেটা ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স একটা সেট স্ট্যান্ডার্ড দিয়েছিল। এই বছর আমাদের প্যারিস অলিম্পিক্সে যে একটাও সুইমার, বিট মেল বিট ফিমেল, সেট স্ট্যান্ডার্ডে আশেপাশে পর্যন্ত আসতে পারেনি। মানে এ স্ট্যান্ডার্ড তো ছাড়ো, বি স্ট্যান্ডার্ড পর্যন্ত পাইনি। আমাদের দুজন সুইমার যাচ্ছে এবার অলিম্পিকে, কিন্তু দুজন ওয়াইল্ড কার্ড হিসাবে, মানে ইউনিভার্সিটি কোটাতে। তো একটা ইন্ডিয়ার মতো এত বড় দেশে একটা সুইমার টাইমে কোয়ালিফাই করতে পারছে না, এটা তো একটা রিজন হতে পারে না, এটা হাজারটা রিজন আছে। আর কোশ্চেন তোমার সুইমিং ফেডারেশনকে উত্তর দিতে হবে। এন্ড কোথাও কি আমার মনে হয় যে আমরা এই পয়েন্টটাও অ্যাড করতে পারি যে সুইমিং এর জন্য ইনফ্রাস্ট্রাকচার হেভি দরকার, ইটস দ্য ইনফ্রাস্ট্রাকচার হেভি থিং। তো সেখানে কোথাও যেহেতু ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি, আই নো আজকে আমরা 5th লার্জেস্ট ইকোনমি, বাট কোথাও জিডিপি পার ক্যাপিটা দিকে আমরা এখনো পুয়ার কান্ট্রি। তো সেই হিসেবে কোথাও কি এই জিনিসটা একটা কন্ট্রিবিউট করে যেহেতু ইনফ্রাস্ট্রাকচার হেভি? অবশ্যই। তুমি যেসব দেশগুলো দেখছো সুইমিং এ ভরে ভরে মেডেল নিয়ে যায়, অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রিটেন, হাঙ্গেরি, চায়না, প্রত্যেকটা দেশের ইকোনমি অনেক স্ট্রং আমাদের থেকে। তো এটা তো নো ডাউট যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অনেকটা সমস্যা আছে। সেটা শুধু সুইমিং বলে না, প্রচুর অনেক স্পোর্টসই আছে, ফুটবল থেকে শুরু করে অনেক জায়গাতেই আছে। কিন্তু তার সাথে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের আরো অনেকগুলো স্পোর্টস আছে। আমাদের কি ভালো অ্যাথলেটিক্স ফিল্ড আছে? নেই। আমাদের কি ভালো লেভেলের তোমার ইনডোর স্টেডিয়াম সেরকম ভালো জায়গায় আছে কি? নেই। ঠিক আছে, কিন্তু আমাদের সেখান থেকেও অ্যাথলিটরা উঠে আসছে। আমাদের সুইমিং এ আমাদের যে তুমি যে শুরুতে বলছিলে যে গভর্নমেন্টের স্কিমগুলো, টপ স্কিম, ঠিক আছে, তারপর অলিম্পিক মিশন সেল, টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম এবং কয়েকটা কর্পোরেট সংস্থা, অলিম্পিক গোল্ড কোয়েস্ট, রিলায়েন্স ফাউন্ডেশন, এরা কিন্তু যথেষ্ট টাকা ইনভেস্ট করছে এই সুইমারগুলোকে কখনো সিঙ্গাপুর, কখনো ইউএস, কখনো অস্ট্রেলিয়া, কখনো ইউরোপ এক্সপোজার ট্যুরে পাঠানোর জন্য। তা সত্ত্বেও আমাদের সুইমিং এ কেন ডেভেলপমেন্ট হচ্ছে না? তো সেইটা প্রশ্নটা তো সেখানেই না। নীরজ চোপড়া নিয়ে কথা বলি। ইয়েস, কামিং টু দ্য শোস্টপার বয়। তো আমি দেখেছি যে ইভেন এই সিজনেও নীরজ চোপড়া বেশ কিছু মেডেল জিতেছে, গোল্ড মেডেল অবভিয়াসলি, যদিও হয়তো ওনার পার্সোনাল বেস্ট হয়নি, বাট কোথাও উনি এখনো লাইক ভালো করছেন। তো এবার আমরা অলিম্পিকে গিয়ে অবভিয়াসলি সবাই প্রাইম প্লেয়ারদের দেখতে পাই, তাদের মধ্যে কেউ কেউ হয়তো 90+ অ্যাচিভ করেছেন, যেটা এখনো নীরজ চোপড়া অ্যাচিভ করতে পারেননি। তো আমরা ওই দিনেতে কি এক্সপেক্ট করতে পারি?
দেখো নীরাজ চোপড়া আগে আমি আরেকজনের নাম মেনশন করতে চাই এখানে, তারপর নীরাজ চোপড়াতে আসছি, সেটা হচ্ছে অবিনাশ সাবলে। ঠিক আছে, আমার তাকে নিয়ে কথা বলার খুব প্রয়োজন, কেননা অবিনাশ সাবলে 10 বার ন্যাশনাল রেকর্ড ভেঙেছেন। ঠিক আছে, মোর দ্যান 10 টাইমস। এবং খুব রিসেন্টলি উনি স্টিপল চেস, যেটা ওয়ান অফ দ্য টাফেস্ট ইভেন্ট ইন অলিম্পিক্স, সেখানে উনি আবার ন্যাশনাল রেকর্ড করেছেন। এবং হি ইজ অ্যামং ওয়ান অফ দ্য মেন কন্টেন্ডার্স এখন, যে অলিম্পিক ফাইনালে যাওয়ার খুব আশা আছে আমাদের। যে মানে এইবারে ট্র্যাকের মতো ইভেন্টে আমাদের একজন অ্যাথলিট অলিম্পিক ফাইনালে যেতে পারেন। স্টিপল চেসে আমাদের লাস্ট 2016-তে ললিতা বাবার ফিমেল স্টিপল চেসে কোয়ালিফাই করেছিলেন ফাইনালে। এবারে আমাদের 2024-এ আমাদের অবিনাশ সাপলের থেকে খুব আশা আছে যে উনি হয়তো আবার কোয়ালিফাই করবেন, এবং এটা খুব ট্যাকটিক্যাল রেস। তো ট্যাকটিক্যাল রেসে কি হবে, হয়তো আবার ন্যাশনাল রেকর্ড হতে পারে, বা স্লো টাইম হতে পারে, ভালো র্যাঙ্কিং হতে পারে, টপ 5-এ ফিনিশ করতে পারেন উনি। তো সেটা একটা খুব বড় ব্যাপার ওনার ফিল্ডে। এবার নীরাজ চোপড়াতে আসছি। নীরাজের জন্য আলাদা করে তো কিছু বলার নেই, বেশিরভাগ লোকে যেরকম ক্রিকেটারদের নাম সব চেনে, সেরকমই এখন স্পোর্টসে অ্যাথলেটিক্সের মধ্যে নীরাজ চোপড়াই করে দাও না, সরি প্লিজ। যেরকম নীরাজ চোপড়াকে সবাই চেনে আজকাল, সে বাচ্চার থেকে শুরু করে সবাই চেনে যে পোস্টার বয়। তো নীরাজ চোপড়ার একটা স্পেশালিটি, সেটা অন্য অ্যাথলিটদের থেকে ওনাকে আলাদা করে রাখে, সেটা হচ্ছে ওনার কনসিস্টেন্সি। উনি কিন্তু যেটা একটা চ্যাম্পিয়নের একটা পরিচয়, শুধু একবার চ্যাম্পিয়ন হওয়া টাফ, নো ডাউট, একটা গোল্ড মেডেল যেটা টাফ, কিন্তু সেই পজিশন ধরে রাখা 4 বছর সেটা আরো টাফ। উনি শুধু অলিম্পিক চ্যাম্পিয়নই হননি, উনি ডায়মন্ড লিগে ভালো পারফর্ম করেছেন, উনি এশিয়ান গেমসে গোল্ড মেডেল জিতেছেন, উনি কমনওয়েলথ গেমসে জিতেছেন। উনি নিজের পারফরমেন্সটাকে 4 বছর কন্টিনিউয়াসলি, হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, উনি নিজের পারফরমেন্সটাকে 4 বছর একদম মেনটেন করে রেখেছেন আর কি, কন্টিনিউয়াসলি। তো সেইটা একটা খুব বড় ব্যাপার, একটা চ্যাম্পিয়নের পরিচয় সেটাই, যে তার পারফরমেন্সটাকে একটা পিরিয়ড অফ টাইমের ওপর সেম লেভেলে মেনটেন রাখা। তো আমার মনে হয় যে জ্যাভলিনে দেখো বলা যায় না যে সেই দিনকে কি হবে, বাট ডেফিনেটলি নীরাজ চোপড়া কিন্তু 2020-21 সালে গোল্ড মেডেল ফেভারিট ছিল না। তখন আমাদের ছিল রোলার ছিল আর ভেটার ছিল, এই দুটো ভেটার ওয়াজ হাই ফেভারিট, আর ওখানে জার্মানিতে রোলারও ছিল। হয়তো নীরাজ হয়তো ব্রোঞ্জ পেতে পারতো, বা তাও পেতে পারতো না, রোলার ইনজার্ড হয়ে গেছিল। তো সেখানে এখানে আমরা বলতে পারি যে নীরাজ চোপড়া ইজ ওয়ান অফ দ্য কন্টেন্ডার ফর আ মেডেল, আমরা এটা বলতে পারি। আর ডেফিনেটলি ওর মধ্যে ক্যাপাবিলিটি আছে আবার গোল্ড মেডেল জেতার, এবং ও হয়তো ফাইনালে আবার 86 থেকে 88 এর মধ্যে আবার থ্রো করবে। এবার বাকিরা যদি 90 থ্রো করতে পারে তাহলে ওয়েল অ্যান্ড গুড, তারা হয়তো জিততে পারে, সেদিনকে কি হবে, বাট হি উইল ডেফিনেটলি ওই রেঞ্জের মধ্যে আবার থ্রো করবে, এন্ড দ্যাট ইজ গুড এনাফ ফর আ মেডেল। ওকে, আই থিংক উই ক্যান জাম্প টু দ্য ওমেন্স টিম। হ্যাঁ, তো এখন ওমেন্স টিমে পরিচয় দেবে নাকি? হ্যাঁ, আমি পরিচয় দেবো। তো আগে এশিয়ান গেমস সিলভার মেডেলিস্ট জ্যোতি আরাজি, যে 100 মিটার হার্ডলসে করবেন। তারপরে 400 মিটার্সে কিরণ পাহাল, 5000 মিটার্সে অঙ্কিতা দেয়ানি, আর আছেন পল্লবী চৌধুরী, যে 3000 মিটার স্টিপল চেস আর 5000 মিটার্সে দৌড়াবেন। তারপরে আমাদের আরেকটা রিলে টিম 400 মিটার রিলেতে পার্ট নেবে। তারপরে আছে 20 কিলোমিটার ওয়াক, যেখানে প্রিয়াঙ্কা গোস্বামী পার্ট নেবেন। এখানে একটা নাম আছে যে অ্যাকচুয়ালি পার্টিসিপেট করছে না, তার নাম নেই, মানে করছে না, সেটা হচ্ছে আভা কাটুয়া ইন শর্ট পুট, কিন্তু অনুরানী জাভেন তো পার্টিসিপেট করছেন। আই থিংক আভা বেঙ্গলি, রাইট? হ্যাঁ হ্যাঁ। এবং আমি যদি দেখি লিস্টের মধ্যে, মানে ম্যাক্সিমাম বাঙালি আমি দেখতে পাচ্ছি, মানে ম্যাক্সিমাম নয় বাট অনেক নাম দেখতে পাচ্ছি। তো হোপফুলি এটা আমাদের কাছে বেশ গর্বের বিষয়। প্রিয়াঙ্কা যদিও ইউপির মেয়ে, মানে প্রবাসী বাঙালি, সেটা বলতে পারছি না আমি, ইউপির মেয়ে আমি জানি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ঠিক জানি না আমি। হ্যাঁ, না টাইটেলটা গোস্বামী না, ওজন্য বললাম। হ্যাঁ আচ্ছা, তো আমাদের ওমেন্স টিমে জ্যোতি আরাজিকে নিয়ে খুবই এক্সাইটেড আমরা, কেননা আমরা জেনারেলি স্প্রিন্টে ইন্ডিয়া খুব একটা চান্স পায় না। ঠিক আছে, তো স্প্রিন্ট মানে হচ্ছে ব্লু রিবন ইভেন্ট অ্যাথলেটিক্সে, তুমি স্প্রিন্ট মানে উসেন বোল্ট এরকম নাম বেরোয় আর কি। তো সেখানে জ্যোতি 100 মিটার হার্ডলসে অলমোস্ট অলিম্পিক কোয়ালিফাইং মার্ক টাচ করেছিল, অলমোস্ট, মানে 0.01 অফ আ সেকেন্ডের থেকে কম। তো সেখানে আমরা জ্যোতির থেকে হাই এক্সপেকটেশন রাখি যে ও সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে একটা স্প্রিন্ট ইভেন্টে। আর 400 মিটার গার্লস রিলে টিমে হয়তো আমাদের মেন্স টিমের মতো স্ট্রং নয় গার্লস টিম, কিন্তু গার্লস টিম ডেফিনেটলি একটা গুড টাইম পোস্ট করতে পারে, বিশেষ করে কিরণ পাহাল, যে রিসেন্টলি কনক্লুডিং ইন্টারস্টেটে নিজের পিবি করেছে এবং অলিম্পিক কোয়ালিফাইং মার্ক টাচ করেছে 50.92। তো সেখানে উনিও অ্যাড হবেন হয়তো রিলে টিমে, এবং সেখানে গার্লসের রিলে টিমে হয়তো ভালো চান্স পারফরমেন্স আমরা দেখতে পারি। পারুল চৌধুরী মেনলি 3000 মিটার স্টিপল চেসে কনসেন্ট্রেট করবেন, অঙ্কিতা হয়তো 5000টা দৌড়াবেন একলা। পারুল দৌড়াতেও পারে, বাট ওনার কনসেন্ট্রেট করা উচিত স্টিপল চেসেই, কেন উনি ভালো স্টিপল চেসার, আর হয়তো ওনার কাছ থেকে আরেকটা ন্যাশনাল রেকর্ড আমরা দেখতে পারি।
ওকে। আর এখানে বলার মতো আন্নু রানী আর প্রিয়াঙ্কা গোস্বামী হাইলি ট্যালেন্টেড। উনি বেস্ট ফিমেল রেস ওয়াকার আমাদের ইন্ডিয়াতে। উনি অস্ট্রেলিয়াতে অনেকদিন ধরেই প্র্যাকটিস করছিলেন এবং উনি দুটো ইভেন্টে পার্টিসিপেট করবেন, 20 কিলোমিটার এবং মিক্সড 20 কিলোমিটার ইভেন্ট। তো দুটোতেই ওনার কাছ থেকে অ্যাটলিস্ট টপ 10 বা টপ 12 আমরা এক্সপেক্ট করতে পারি যে শেষ করবেন। আর আন্নু রানীর কাছ থেকে, আন্নু রানী ইজ আ ভেরি সিনিয়র অ্যাথলিট। উনি অনেকদিন থেকেই আমাদের জ্যাভলিনে অনেকদিন থেকেই রিপ্রেজেন্ট করছেন এবং ওনার এবিলিটি আছে যে উনি অলিম্পিক ফাইনালে, মানে প্রথমে তো কোয়ালিফাইং রাউন্ড হবে, কোয়ালিফাইং থেকে ফাইনালে যাওয়ার ক্ষমতা উনি রাখেন এবং ভালো দিনে টপ 8ও ফিনিশ করতে পারেন। গ্রেট। আই থিংক নেক্সট ব্যাডমিন্টন। তো ব্যাডমিন্টনে পুরুষের মধ্যে ফার্স্টলি মেন সিঙ্গলসের মধ্যে দুটো অ্যাথলিট কোয়ালিফাই হচ্ছে, সেটা হচ্ছে HS প্রণয় আর লক্ষ্য সেন। আর তারপরে আমাদের মেন্স ডাবলস থেকে একটাই মাত্র জোড়ি, সেটা হচ্ছে চিরাগ শেট্টি আর সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি। মহিলার মধ্যে যে ডাবল যে দুইবার অলিম্পিক মেডেল জিতেছেন সে হচ্ছে PV সিন্ধু। আর তারপরে উমেন্স ডাবলসে যে খেলবে সে হচ্ছে অশ্বিনী পোনাপ্পা, তানিশা ক্রাস্টো। হ্যাঁ, এখানে প্রথমেই বলে রাখি যে এই ব্যাডমিন্টনে আমাদের কিন্তু একটা, তুমি যে অলিম্পিক মেডেল বলছিলে, তো আমাদের ব্যাডমিন্টন থেকে একটা মেডেল আসার সম্ভাবনা প্রবল। সেটা হচ্ছে মেন্স ডবলে। এই চিরাগ শেট্টি আর সাত্বিক এই দুজনে ওয়ার্ল্ড নাম্বার 1ও থেকেছেন এবং অলিম্পিকে যাচ্ছেন ওয়ার্ল্ড নাম্বার 3 হয়ে। এবং ওনাদের যে গ্রুপটা ড্র হয়েছে সেটা খুবই আমি বলবো মানে ফেয়ার গ্রুপ ওনাদের নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। এবং যদি সব ঠিকঠাক থাকে ওনাদের কাছ থেকে আমরা একটা মেডেল এক্সপেক্ট করতেই পারি। আর মেন সিঙ্গেলে আমরা লক্ষ্য সেন এবং প্রণয় দুজনেই আছেন। একটা ভালো জিনিস হয়েছে বা খারাপ জিনিস সেটা তুমি বলতে পারো যে দুজনেই যদি দুজনের গ্রুপ জেতে, প্রথমে গ্রুপ থাকে ব্যাডমিন্টনে, নিজেদের গ্রুপ যদি জিততে পারে তাহলে দুজনে রাউন্ড অফ 16 একে অপরের সাথে খেলবে। তো ইন আ ওয়ে আমাদের কোয়ার্টার ফাইনালিস্ট কনফার্ম যদি দুজনে নিজের গ্রুপ জিততে পারে। আর আমি মনে করি যে প্রণয় ডেফিনেটলি খুবই ভালো ইন্ডিভিজুয়াল প্লেয়ার, বাট রিসেন্টলি ওনার খুব খারাপ ফর্ম যাচ্ছে। আর লক্ষ্যের ততখানি ভালো ফর্ম যাচ্ছিল, মানে উনি লাস্টে যে কয়েকটা টুর্নামেন্টে খেলে ওই অলিম্পিকে কোয়ালিফাইং করেছেন লাস্টের দিকে, সেই মোমেন্টাম যদি উনি ক্যারি করতে পারেন তাহলে ওনার পক্ষে কিন্তু টপ 4-এ আসা খুব একটা মানে সারপ্রাইজ হবে না ইন্ডিয়ান মানে ভিউয়ারদের জন্য। ওয়াও, দ্যাটস আ রিয়েলি গ্রেট এক্সাইটিং নিউজ। ইয়েস, এন্ড আমাদের পিভি সিন্ধুকে নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। আমি যদি তুমি বলো যে একটা উইশ কি, তাহলে মানে ওয়ান অফ মাই উইশ ইন দিস অলিম্পিক্স উড বি পিভি সিন্ধু যেন আরেকটা মেডেল পায় এবং ফার্স্ট ওমেন যে 3খানা কনজিকিউটিভ অলিম্পিকে, মানে ইন্ডিয়ার জন্য 3খানা কনজিকিউটিভ অলিম্পিকে 3টে মেডেল, যেটা মানে আমার মনে হয় যে নেক্সট কয়েক অলিম্পিকও খুব টাফ হবে মেনটেন করা। তো সেরকম পিভি সিন্ধু করতে পারেন। উনি হয়তো ওনার গ্রুপটাও মানে খুবই ফেয়ার গ্রুপ এবং পরবর্তীতে রাউন্ডে উনি চাইনিজ ব্যাডমিন্টন প্লেয়ারদের সাথে খেলবেন যাদেরকে উনি হারিয়েছেন। তো খুব টাফ ম্যাচ হবে, কিন্তু এখানে কিছুটা ভালো ফল হতে পারে। আর ওমেন্স ডাবলস টিম আমাদের কোয়ালিফাই করেছে, এটা নিয়ে খুশি থাকা উচিত। এবং তারা ভালো ফল করলে, মানে গ্রুপে যদি একটা ম্যাচ জেতেন বা দুটো ম্যাচ জেতেন বা গ্রুপ থেকে যদি বেরোতে পারেন, সেটাই একটা সফলতা হবে। আই থিংক কামিং টু দ্য বক্সিং। তো বক্সিং এর মধ্যে আমরা 6টা বক্সার পাঠাচ্ছি, 2টো পুরুষ আর 4টে মহিলা। তো আগে অমিত পাঙ্গল যে মেন্স 51 কেজিতে বক্সিং করবেন, তারপরে হচ্ছে নিশান দেব 71 কেজিতে, তারপরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নিকত জরিন 50 কেজিতে, তারপরে প্রীতি পাওয়ার ওমেন্স 54 কেজিতে, তারপরে জেসমিন লাম্বোরিয়া ওমেন্স 57 কেজিতে, আর লাস্টে লভলিনা বরগোহেন যে 2020 অলিম্পিক্সে ব্রঞ্জ মেডেল জিতেছিলেন 75 কেজিতে বক্স করবেন। ওকে, আমি এখানে ফার্স্ট আমার একটা প্রশ্ন রাখছি এগেন অ্যাজ এ ফ্যান বয়, যে আমরা যদি পাস্ট অলিম্পিক্স দেখি, দেন বিজেন্দর সিং যেরকম একটা ডমিনেন্সি নিয়ে খেলতো, ইনফ্যাক্ট আমরা দেখেছি উনি অলিম্পিকের পর তারপরেতে উনি প্রফেশনালি বক্সিং ম্যাচ করেন, লাইক অ্যামেচার বক্সিং, অ্যান্ড লাইক বেশ অনেক ম্যাচ জিতেওছেন উনি। ওকে, তো সেই রকম ডমিনেন্স, এবং সেটাও কিন্তু যথেষ্ট হেভি ক্যাটাগরি। আই থিঙ্ক ওনার 85 কেজি ক্যাটাগরি ছিল, ইফ আই এম নট রং, ইজ ইট, অর 80 কেজি ক্যাটাগরি? উনি মিডল ওয়েট ছিলেন, মিডল ওয়েট। ওকে, তো সেই ক্যাটাগরিতে ডমিনেন্ট বক্সার কেন ইন্ডিয়া থেকে আসছে না, স্পেশালি ইন মেল? হ্যাঁ, তো এবার সবচেয়ে আগে বলে রাখি যে আমাদের এখানে বক্সিংটা আসছে না তা না, অনেক ভালো ভালো বক্সার উঠে আসছে, কিন্তু বক্সিং হোল ওয়ার্ল্ডেই এখন খুব মানে অনেকটা কনফ্লিক্টিং হয়ে গেছে। মানে ফার্স্টে বিজেন্দর সিং যখন 2008-এ অলিম্পিক মেডেল জিতেছিলেন, তখন কিন্তু স্কোরিং সিস্টেম আলাদা ছিল। এখন স্কোরিং সিস্টেমটাই পাল্টে গেছে। এখন স্কোরিং সিস্টেমটা প্রফেশনাল বক্সিং এর স্কোরিং সিস্টেম হয়ে গেছে, যেখানে একটা জাজ আইদার একটা বক্সারকে 10 বা একটা 9 দেবেন, বা যদি স্ট্যান্ডিং কাউন্ট হয় তাহলে 8 দেবেন। ঠিক আছে, মানে তুমি একটা বক্সারকে 9-10 দিচ্ছ, 9-9 দিচ্ছ। আর বিজেন্দর সিং যখন খেলেছিলেন তখন প্রত্যেকটা পাঞ্চ কাউন্ট হতো, মানে যদি একটা পাঞ্চ লাগতো আর 5টা জাজের মধ্যে 3টে জাজ যদি সেই পাঞ্চটাকে রেজিস্টার করতো তাহলে তোমার 1 পয়েন্ট হতো। তো তাহলে তুমি যদি 10টা পাঞ্চ মানো, তোমার একটা রাউন্ডে 10টা পাঞ্চ হবে, অপোনেন্ট হয়তো 0 পাঞ্চ পাবে। ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু অপোনেন্ট যদি খারাপও খেলে সে 9 পাবে,
আর যে ভালো খেলছে সে 10 পাবে। এবার পরের রাউন্ডে কিন্তু সে ব্যাক করতে পারবে আবার। আর এই কন্ট্রোভার্সিয়াল হয় প্রচন্ড, এই জাজিংটা ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল ইন বক্সিং। আর বক্সিং এ আরেকটা প্রবলেম হচ্ছে স্টাইলস এর ওপর, মানে বক্সার তোমার সামনে যে বক্সারটা তার সাথে হয়তো তোমার স্টাইলটা স্যুট করছে না, তুমি হয়তো বাকি 20 জনের মধ্যে 18 জনকে হারিয়ে দিতে পারবে, যেটা অমিত পাঙ্গালের সাথে হয়েছিল টোকিও অলিম্পিকে। অমিত পাঙ্গাল ওয়ান অফ দ্য ফেভারিট ইন হিজ ক্যাটাগরি, কিন্তু ওনার প্রথম ফাইটটাই এমন বক্সারের সাথে ছিল যেই বক্সারের সাথে অমিতের স্টাইলটা ম্যাচ করতো না, এবং যার ফলে অমিত খুবই বাজে পারফরমেন্স দিয়ে ম্যাচটা হারে। তো এরকম হতেই পারে যে হয়তো 18খানা বক্সারের সাথে তুমি খুব ভালো খেলছো, কিন্তু একটা বক্সার যার সাথে তোমার স্টাইলটা ম্যাচ করে না, যেরকম অমিতের হচ্ছে একদম লাইট ওয়েট ক্যাটাগরি, ফ্লাইওয়েট ক্যাটাগরি আর কি, 51 কেজি। তো 51 কেজিতে অমিতের বেশিরভাগই বক্সার ওর থেকে লম্বা, তো কিন্তু অমিতের ওটাই স্ট্রেংথ, অমিত আসে ঢুকে পাঞ্চ করে বেরিয়ে যায়, খেলতে দেয় না। তো কিন্তু অমিত যেই একটা বক্সারকে পায় নিজের হাইটের বা নিজের মতন ফুর্তিলা বক্সার, মানে যে আর কি নাচাচড়া করবে, দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে রিং এর মধ্যে, তখন কিন্তু ওর গেমটা আটকে যায়। তো তাই জন্য এই অনেকগুলো ফ্যাক্টর থাকে। আমাদের বক্সিং উন্নতি করেনি সেটা বললে ভুল, কেননা তুমি দেখো 2012-তে আমাদের মেরিকম জিতেছে, ঠিক আছে। না আমি স্পেসিফিক্যালি মেন্স বলেছি ওই জন্য। মেন্সেও খুব ভালো আমাদের বিজেন্দারের ওয়েট ক্যাটাগরিতে বিকাশ কৃষ্ণন বলে একটা বক্সার ছিল, তুমি নিশ্চয়ই নাম শুনেছো। বিকাশ কৃষ্ণন ওয়াজ আ ভেরি আনলাকি টু নট মেডেল ইন অলিম্পিক্স, বিকজ হি ইজ আ ইকুয়ালি গুড বক্সার বিজেন্দারের মতন, কিন্তু হয়তো পারিনি কোনো একটা কারণে। ও একটা ওকাজাওয়া বলে একটা বক্সারের সাথে পড়েছিল, যে বক্সারটা খুবই আনঅর্থোডক্স বক্সার, মানে তার সাথে হয়তো স্টাইল নিয়ে প্রবলেম। এইবারও সেম আমাদের নিশান দেব যাকে দেখছো তুমি 71 কেজি ক্যাটাগরিতে, হি ইজ আ ভেরি গুড বক্সার, আর ওই ক্যাটাগরিতেই পড়ে, ওই বিজেন্দারের ক্যাটাগরি রেঞ্জে আর কি। 71। তো এবার ও খুব ভালো বক্সার, কিন্তু ফল কি হবে সেটা বলা খুব টাফ। বরঞ্চ ওমেন সাইডে তুমি বলতে পারো যে আমাদের এখানেও বক্সিং এ আমাদের একটা হাই চান্স আছে মেডেল করার, বিকজ আমাদের এখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ একটা না দুখানা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মেডেলিস্ট বক্সার যাচ্ছে, সেটা হচ্ছে নিখাত জারিন আর লাভলিনা। হ্যাঁ, তো লাভলিনা তো অলরেডি আগের অলিম্পিকে মেডেল করেছেন উনি। এই অলিম্পিকে হয়তো ওনার কোয়ার্টার ফাইনালে ড্রটা চাইনিজ বক্সারের সাথে, যার সাথে উনি এশিয়ান গেমসে ফাইনালে হেরেছেন। তো আর রিসেন্টলি একটা বাউট হয়েছিল যেখানে উনি স্প্লিট ডিসিশনে হেরেছেন 3-2-এ। তো ওটা হয়তো 50-50 বাউট থাকবে, ওই বাউটটা যদি জিততে পারেন উনি, তাহলে ওনার মেডেলের একটা সম্ভাবনা আছে, আর নিখাতের ডেফিনেটলি একটা মেডেল সম্ভাবনা আছে। গ্রেট, ওভার টু ইউ সিদ্ধার্থ। ওকে, এখন একুয়েস্টেনে যাই। তো একুয়েস্টেন মানে হর্স রাইডিং। তো এখানে কলকাতা বর্ন অনুষ আগরওয়ালা আছে, যে ড্রেসাজে পার্টিসিপেট করবে। তো ড্রেসাজ বলে দিই যে মানে ঘোড়াটাকে কি করে কন্ট্রোল করে ওকে বিভিন্ন রকম মানে চলাতে হবে পুরো ফিল্ডের মধ্যে। তো হ্যাঁ, আনুষ হচ্ছে কলকাতার ছেলে, কিন্তু জার্মানিতে থাকে। আনুষ ছোটবেলা থেকেই ঘোড়া নিয়ে খুব নাড়াচড়া করতো, ঘোড়া নিয়ে শখ ছিল, এবং ওর যে স্পোর্টটা ইকুইস্ট্রিয়ানের মধ্যে, সেই স্পোর্টটাতে একটা মিউজিক চলবে, এবং আনুষের যে মিউজিকটা চলবে এবারে অলিম্পিকে, যদি আনুষের পারফরমেন্স দেখতে চাও তোমরা কেউ, তাহলে দেখবে সেটা কিন্তু জয় হো, এআর রহমানের যে জয় হো মিউজিকটা আছে, সেই মিউজিকটাতে ও কিন্তু ওর ঘোড়াকে মুভ করায়, মুভমেন্ট গুলো করায়। এবং ইকুইস্ট্রিয়ান ড্রেসে যে সেটাতে উপরেই দুখানা হয় গ্র্যান্ড প্রি স্পেশাল, তার উপরেই স্কোরিং সিস্টেম হয়, যে কিরকম মুভমেন্ট ঘোড়া রাইডারের মুভমেন্ট কি সুন্দর মিউজিকের সাথে, তার বেসিসে নম্বরিং স্কোরিং হয়, যা যেটা স্কোরিং দেয়। তো এখানে অনুষ একটা ভালো পারফরমেন্স, ঠিক আমাদের আশা সেটাই থাকবে। ও যে কোয়ালিফাই করেছে এবং ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে অলিম্পিক্সে এই ক্যাটাগরিতে, দ্যাট ইটসেলফ ইজ আ বিগ অ্যাচিভমেন্ট। তারপরে যাই হকিতে। তো হকিতে এটা আমাদের স্কোয়াড। তো শ্রীজেশ একমাত্র গোলকিপার হবেন, আর ক্যাপ্টেন হবেন হারমনপ্রীত। এটা একটু বড় করা যাবে, জুম করা যাবে? ওকে, হারমনপ্রীত সিং। দেখো হকিতে আমাদের যে পুলে পড়েছি আমরা, হকি তো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ট্র্যাডিশনাল স্পোর্টস, যেখানে আমরা লোকজন ইন্ডিয়ার হকি দেখবে বলে লাইক ওয়েট করে থাকে যে কখন ম্যাচটা হবে। আর আমাদের উড়িষ্যা গভর্নমেন্ট হকিকে খুবই সাপোর্ট করে গেছে, হ্যাঁ প্রচুর ইনভেস্ট করেছে, এবং যার ফলে আমাদের হকিটা আবার রিভাইভ করেছে। জাস্ট ওয়ান পয়েন্ট এখানে আই থিংক আই ওয়ান্ট টু অ্যাড, তো এখানে ইন্ডিয়া টিম এবারে যে জার্সিটা পরে খেলবে হকিতে, তো যদি নোটিস করবে তো ওখানে সামনে ওড়িশা লেখা আছে। তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যে একটা ইন্ডিয়ান জার্সিতে কেন একটা স্টেটের নাম থাকবে। তো যারা জানে না তাদের জন্য আমি বলে দিই যে এখানে ওড়িশা একটা স্টেটের নাম হিসেবে নয়, ওড়িশা নিজেকে স্পন্সর করছে, বিকজ যদি দেখা যায় ইন্ডিয়াতে একটাই মেন টার্ফ আছে হকির, তো সেটা ওড়িশাতে। এবং ওড়িশা গভর্নমেন্ট লাস্ট 10-15 বছর ধরে যে কনসিস্টেন্টলি হকিকে প্রমোট করেছে এন্ড ইনভেস্ট করেছে, ইটস রিয়েলি এ বিগ অ্যাচিভমেন্ট এন্ড লাইক হ্যাটস অফ টু ওড়িশা গভর্নমেন্ট ফর দ্যাট। চিন্তা নেই, আমাদের অলিম্পিক্সে কিন্তু ইন্ডিয়ান জার্সি পরেই খেলবে, ইন্ডিয়া লেখা, যেটা আইওসি আন্ডারে। হ্যাঁ, তো তাই জন্য যারা এটা ভাবছিলেন তাদের জন্য বলে রাখি যে ইন্ডিয়ান টিমকে আপনারা ইন্ডিয়ান জার্সি পরেই, ইন্ডিয়া লেখা জার্সি পরেই খেলতে দেখবেন। এবং এটা বলি যে আমাদের হকি আমাদের এমন একটা স্পোর্টস যেখানে আমরা খুব সফলতা পেয়েছি আগে, মানে গত কয়েক অলিম্পিকে সোনা জিতেছি আমরা আমাদের গোল্ডেন জেনারেশন টিমগুলোতে, এবং হকি আবার রিভাইভ করছে। গত বছর আমাদের ব্রোঞ্জ যখন জিতি আমরা, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল মোমেন্টস অলিম্পিকে, গোটা অলিম্পিকে। আর টিম স্পোর্টসে মেডেল জেতাটা সবচেয়ে শক্ত ব্যাপার, তো সেখানে আমরা একটা মেডেল জিতেছি। এবং হোপফুলি এবারেও আমাদের যদি পুলটা দেখা যায়, তাহলে আমাদের পুলেতে আছে হচ্ছে নিউজিল্যান্ড, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, আর আর্জেন্টিনা, বেলজিয়াম,
এই কয়েকটা টিম আছে, অস্ট্রেলিয়া। এবং অস্ট্রেলিয়া, এবং আমাদের টিমের কোয়ার্টার ফাইনালে তো কোয়ালিফাই করা উচিতই, টপ 4 টিম কোয়ালিফাই করবে টপ 6টা টিমের মধ্যে থেকে, এবং আমাদের টিম কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে, এবং সেমিফাইনাল, এই কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল যাওয়ার জন্য যদি আমাদের সামনে জার্মানি পড়ে বা গ্রেট ব্রিটেন পড়ে, যারা কি অপর গ্রুপে সেকেন্ড বা থার্ড টিম হতে পারে, তাহলে আমাদের হাই চান্স যে আমরা আবার হয়তো একটা অলিম্পিক সেমিফাইনাল খেলবো। তো এখানে আমার একটা কোয়েশ্চেন, আমি যতদূর জানি বেলজিয়াম, অস্ট্রেলিয়া দে আর ভেরি গুড টিম। তো আমরা যদি টপ 4 অর ঠিক আছে আমি যদি টপ 8ও বলি, মানে ইন্ডিয়ার কাছে চ্যালেঞ্জ দিতে পারে এরকম কয়েকটা টিম যদি তুমি একটু বলো। হ্যাঁ, আমাদের ধরে রাখো তুমি অস্ট্রেলিয়ার সাথে সব ম্যাচটা সবচেয়ে শক্ত হবে। Yes. তারপরে আমাদের গ্রুপের মধ্যে বেলজিয়ামের সাথে এবং আর্জেন্টিনার সাথে টক্কর হবে, খুব ভালো টক্কর হবে ম্যাচটা। আর গ্রুপ থেকে বেরোনো উচিতই আমাদের। গ্রুপ থেকে বেরোনোর পর আমরা যদি কোয়ার্টার ফাইনালে জার্মানি বা গ্রেট ব্রিটেন এই দুটো টিমের সাথে পড়ি, তাহলে আমাদের এগেন খুব টাইট ম্যাচ হবে, কিন্তু আমাদের জেতার সম্ভাবনা বেশি, কেননা আমরা জার্মানিকে খুব রিসেন্টলি কনক্লুডেড এফআই এর যে ওদের যে ওয়ার্ল্ড লিগটা হয় আর কি, প্রো লিগ আর কি, সেটাতে আমরা জার্মানিকে হারিয়েছি। তো ওদিকে তোমার টক্কর দেওয়ার মতো নেদারল্যান্ডস আছে একমাত্র ওই গ্রুপে, আর এই গ্রুপে তোমার অস্ট্রেলিয়া, বেলজিয়াম এই দুটো টিম টক্কর দিতে পারে। তো আমাদের আর কি সেমিফাইনালে মানে যেতেই পারি আমরা, তবে মেডেল এক্সপেকটেশন এক্ষুনি করবে না। নিশ্চয়ই। ওভার টু সিদ্ধার্থ। আই থিংক নেক্সট আছে গলফ। নেক্সট হচ্ছে গল্ফ। ওর মধ্যে আমরা 4টে গল্ফও পাঠাচ্ছি, 2টো পুরুষ আর 2টো মহিলা। তো পুরুষের মধ্যে গগনজিৎ ভুল্লার আর শুভাঙ্কর শর্মা আছেন, আর মহিলার মধ্যে অদিতি অশোক আর দীক্ষা দাগর। হ্যাঁ, আগের অলিম্পিকে অদিতি অশোক যা করেছিল, পুরো ভারতবর্ষকে ভোরবেলায় উঠিয়ে আমাদের গল্ফ দেখতে আর কি, মানে আমরা গল্ফ বাধ্য করেছিলাম, আমরা গল্ফ দেখতে শুরু করেছিলাম, যে স্পোর্টটার ব্যাপারে সাধারণ মানে ওমেন্স গল্ফ, যেখানে সাধারণ নাগরিকরা আমাদের গল্ফের ব্যাপারে কোনো আইডিয়াই নেই, মানে স্পোর্টের ল পর্যন্ত আমরা জানি না ঠিক মতন যে কিভাবে রুল রেগুলেশন কি আছে, সেই স্পোর্টটা সবাই ফলো করতে শুরু করেছিল ওনার পারফরমেন্সের জন্য। আর এইবার আমি বলে রাখি যে অদিতি অশোক কিন্তু টপ 50 গল্ফার হয়ে গেছে। যখন উনি টোকিওতে গেছিলেন ওনার র্যাঙ্ক অনেক পেছনে ছিল, তো সেখান থেকে উনি এখন কনসিস্টেন্টলি এই লাস্ট 3 বছরে ভালো পারফর্ম করেছেন টুডেতে, এবং এখন টপ 50 গলফার উনি, এবং ওনার কাছ থেকে একটা ভালো পারফরমেন্স আমরা এক্সপেক্ট করতেই পারি। আর মেন্সে আমাদের আগেরবার বাঙালি অনির্বাণ লাহিড়ী ছিলেন, যিনি অলিম্পিক্সে গেছিলেন। এইবারে গগনজিৎ ভুল্লার আর শুভঙ্কর শর্মা আছেন, যাদের কাছ থেকে আমরা একটা পারফরমেন্স এক্সপেক্ট করতে পারি, তবে হোপ আমাদের থাকবে অদিতি অশোকের উপর। গ্রেট। নেক্সট জুডো আই গেস। ইয়া, তো জুডোর মধ্যে মাত্র একটা কোয়ালিফাই করেছেন, সেটা হচ্ছে তুলিকা মান, ওমেন্স 78 কেজিতে। হ্যাঁ, আমরা তুলিকা বান কোয়ালিফাই করেছে জুডোতে আমাদের কন্টিনেন্টাল কোয়ালিফায়ার থেকে, মানে কন্টিনেন্টাল কোটার থেকে। উনি নিজের ক্যাটাগরিতে কতখানি, আসলে উনি একটা আপ অ্যান্ড কামিং জুডোকার, খুবই ভালো ফল করেছেন রিসেন্টলি। তবে ওনার কাছ থেকে মানে এখন জুডোটা তো এমন একটা স্পোর্ট যেখানে আমরা খুব একটা ভালো ফল করিনি। হ্যাঁ মানে ইন্ডিয়া কখনোই তো উনি যদি জুডো বলি না, যদি আমরা খেয়াল করি যে কোনো মার্শাল আর্ট লাইক তাইকোন্ডো বা এগুলোতে তো ইন্ডিয়ার সাধারণত র্যাঙ্কিং এ থাকে না, চট করে থাকে না। তো তাই জন্য উনি একটা অলিম্পিকের মতন স্টেজেতে গিয়ে যদি একটাও বাউট জেতেন, সেটাকে একটা সেলিব্রেশন করা উচিত। গ্রেট। তারপর হচ্ছে রোয়িং। তো রোয়িং এর মাত্র একমাত্র রোয়ার আমরা পাঠাচ্ছি, সেটা হচ্ছে বলরাজ পানওয়ার, সেটা হচ্ছে মেন্স সিঙ্গল স্কালস। তো এখানে বলে দিই, স্কাল মানে বোট, আর সিঙ্গল স্কালস মানে হচ্ছে যে ওই বোটে মাত্র একজন মানে বোট রোয়িং করবে। হ্যাঁ, সিঙ্গেল স্কালস আমাদের এমন একটা ক্যাটাগরি যেটা আমাদের 2016-তে লাস্ট অ্যাপিয়ার করেছিলাম, এবং সেইবারে আমাদের দত্তু বোকানাল খুব ভালো সাকসেস দিয়ে ভালো র্যাঙ্ক করেছিলেন, টপ 11-এ শেষ করেছিলেন, মানে রোয়িং এ ফাইনাল এ, ফাইনাল বি, ফাইনাল সি এইভাবে হয় ক্যাটাগরি। তো মেডেল ফাইনাল এর থেকে আসে, তারপরে ক্লাসিফিকেশন হয় আর কি, মানে 8, 9, 10, 11 এইভাবে হয়। তো আমরা 11th শেষ করেছিলাম অলিম্পিকে, তো উইচ ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। তো বলরাজ যদি আশেপাশে যেতে পারে, যদি ফাইনাল বিতে যেতে পারে, সেটা একটা অ্যাচিভমেন্ট হবে। এরপর হচ্ছে সেলিং। তো সেলিং এর মধ্যে একটা পুরুষ একটা মহিলা কোয়ালিফাই করছেন। তো মেন্স লেজারের মধ্যে বিষ্ণু সারাবনন, আর উমেন্স লেজার রেডিয়ালের মধ্যে নেত্রা কুমারন। তো এর মধ্যে বলি দিই যে লেজার মানে এক টাইপের বোট হয়, যার মধ্যে মাত্র একজন ওই বোটটাকে চালায়। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ডিঙি আর কি, মানে কিছু না, একটা ডিঙি থাকে, সেই ডিঙিটাকে তোমার চালাতে হবে, এবং হাওয়ার ওপর মানে উইন্ড স্পিডের ওপর অনেকটা ফ্যাক্টর করে এই জিনিসটা। আর বিষ্ণু আর নেত্রা দুজনেই আগেরবার অলিম্পিকে অলরেডি খেলেছিলেন, এবং এই লাস্ট 3 বছরের সাইকেলে যেটা অলিম্পিকের গেছে, সেখানে কিন্তু বিষ্ণুর পারফরমেন্স বেশ ভালো। এবং সেলিং এ যেটা হয় যে প্রথম 10খানা রেস হয়, 10খানা রেসের পর যে টপ 10খানা সেলার থাকে, তারা মেডেল রেসে কোয়ালিফাই করে। তো আমার মতে বিষ্ণু যদি ওই মেডেল রেসে কোয়ালিফাই করতে পারে, মানে টপ 10 বেস্ট সেলার ওর ক্যাটাগরিতে যদি অলিম্পিকে হতে পারে, একটা ক্যাটাগরিতে কিন্তু 40-50 জন সেলার থাকে, তো সেখানে যদি টপ 10 একটা ভারতীয় হতে পারে, সেটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আর নেত্রার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, উনি কোয়ালিফাই করেছেন একদম লাস্ট কোয়ালিফায়ার থেকে। তো উনি দেখা যাক ওনার পারফরমেন্স কেমন থাকে। বলে দিই যে মানে যে বিষ্ণু সারাবনন র্যাঙ্ক এখন 17th, তো তার চান্স আছে অ্যাকচুয়ালি, আমরা অ্যাট লিস্ট হোপ করতে পারি, উনি মেডেল রেসে যেতে পারেন। হ্যাঁ,
এরপর হচ্ছে শুটিং, যেখান থেকে আমাদের সবচেয়ে বেশি আশা। তো শুটিং আই গেস আমরা যথেষ্ট বড় কন্টিনজেন্ট পাঠাচ্ছি, রাইট? হ্যাঁ 21 জন। তো এটা সবচেয়ে মানে 21 জন, আগের বার 15 ছিল। তো এটা মানে ম্যাক্সিমাম তুমি 24টা পাঠাতে পারো, আর আমরা 21 জন পাঠাচ্ছি। তো শুটিংয়ে একটু বলে দিই যে শুটিং হয় কি করে। তো শুটিংয়ে 3টে ওয়েপেন থাকে, একটা হচ্ছে রাইফেল, আর একটা হচ্ছে পিস্তল, আর একটা হচ্ছে শটগান। তো সব এই 3টে ওয়েপেনে দুটো ইভেন্ট থাকে। তো এই নাম হিসাবে মানে যেরকম শুটিং হয়। তো রাইফেলে 2টো ইভেন্ট আছে, সেটা হচ্ছে 50 মিটার রাইফেল 3 পজিশনস, আর 10 মিটার এয়ার রাইফেল। তো 3 পজিশনস মানে হচ্ছে যে আগে একটা শুয়ে, আগে নিলিং আর স্ট্যান্ডিং পজিশনে তোমাকে শুটিং করতে হবে 50 মিটার দূর থেকে। তো এখানকার যে টার্গেট থাকে মানে রাইফেল আর পিস্তলের মধ্যে, সেটা হচ্ছে অ্যারাউন্ড 15 সেন্টিমিটার থাকে, মানে একটা রুলারের মতো এমনি সার্কেলের মধ্যে শ্যুট করতে হয়। তারপর হচ্ছে 10 মিটার এয়ার রাইফেল, সেটা নাম দিয়ে বোঝা যাচ্ছে যে 10 মিটার দূর থেকে শুটিং করতে হবে। তারপরে পিস্তলের মধ্যে আছে 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল আর 10 মিটার এয়ার পিস্তল, সেমনি 25 মিটার থেকে দূর থেকে শ্যুট করতে হবে। আর 10 মিটার এয়ার পিস্তল 10 মিটার থেকে দূর শ্যুট করতে হবে। হ্যাঁ বলছি। তো রাইফেল আর শুটিংটা সেটা ইনডোর হয়, মানে ভিতরে বিল্ডিংয়ের মধ্যে হয়। আর শটগান শটগানের 2টো ইভেন্ট আছে, সেটা হচ্ছে ট্র্যাপ আর স্কিট, সেটা বাইরে হয়। তো শটগান যেটা ইনফ্লুয়েন্স নেয় তোমার হান্টিং থেকে, তোমার পাখি হান্টিং থেকে। তো যেখানে পাখি মুভ করে সেখানে মানে ফান্ডা হচ্ছে যে তোমার যে টার্গেট আছে সেটা মুভ করছে। হ্যাঁ, তো এখানে কি হয় যে ট্র্যাপের মধ্যে তোমাকে এক জায়গা থেকে একটা মানে একটা ফ্রিজবি মতো একটা পিঙ্ক জিনিস বেরোবে, সেটাকে তো শুট করতে হবে। আর স্কিটের মধ্যে 2 জায়গা থেকে বেরোবে ওই টার্গেটটা, সেটা শুট করতে হবে। তো এখন আমাদের কোয়ালিফাই কে হচ্ছে, তো মেন্স পুরুষের মধ্যে আসলে তোমার স্বপ্নিল কোসালে 50 মিটার राइफल 3 पोजीशन से, अर्जुन रबूटा और संदीप सिंह 10 मीटर एयर राइफल है, अर्जुन चीमा और सरबजीत सिंह 10 मीटर एयर पिस्टल है, 25 मीटर रैपिड फायर पिस्टल है अनिश भानवाला और विजयवी सीधू, और लास्टली पृथ्वीराज तोरंडमान ट्रैप है और अनंजीत नरुका स्कीट है। হ্যাঁ, তো শুটিং এ কি তোমার প্রশ্ন আছে কোনো? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। আমি এখানেতে রুলস অত ডিটেইলসে যাই না, বাট আমি দেখেছি একটা ক্লে পট শুটিং হয়, মানে এরকম একটা শটগান, সেটাই। ওকে, সেটাই। হ্যাঁ, তো দেখো শুটিং এ যেরকম বললো 3টে ক্যাটাগরি আছে, রাইফেল, পিস্তল আর শটগান। আমাদের কিন্তু যা মেডেল এসেছে সেটা কিন্তু আমাদের শটগান থেকে এসেছে, পিস্তল থেকে এসেছে, রাইফেল থেকে এসেছে, 3টে ক্যাটাগরি থেকে এখন পর্যন্ত মেডেল এসেছে আমাদের। তো এবং আমাদের এই মানে গোল্ড মেডেল যেটা অভিনব বিন্দ্রা জিতেছিল সেটা কিন্তু রাইফেল ইভেন্ট থেকে জিতেছিল, 10 মিটার এয়ার রাইফেল থেকে জিতেছিল। তো আমাদের এই বছরের টিম হচ্ছে হাইয়েস্ট যেটা আমরা পাঠিয়েছি অলিম্পিকে। এর আগে কোনোদিন আমরা এতগুলো শুটার পাঠাইনি, এবং শুধু তাই নয়, আমরা প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা ক্যাটাগরিতে শুটার পাঠাচ্ছি এইবারে অলিম্পিকে। তো যার ফলে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে তুমি বলতে পারো চান্স আছে। এবং শুটিং কিন্তু আর্চারির মতনই খুব আনপ্রেডিক্টেবল স্পোর্ট, মানে সেই দিনটাই কি হবে বা কিরকম ওই মোমেন্টের কনসেন্ট্রেশন, কতটা হাওয়া চলছে, ওয়েদার কিরকম, বা কাট অফ কিরকম হবে। মানে ধরো তুমি যেরকম বলতে পারি যে আমরা জয়েন্ট এক্সামে এক বছরের কাট অফ হাই থাকে, অন্য বছরে কম থাকে, মানে ফিক্স থাকে না, ঠিক। তো সেই রকমই শুটিং এ ওই ইভেন্টে কাট অফটা কতখানি যাবে তার উপর। তুমি একবার কাট অফে ফাইনালে ঢুকে গেলে তারপর তো তোমার হাতের উপর যে ফাইনালে তুমি কেমন পারফর্ম করলে। তো আমাদের এখানে মেন্স টিমে যেটা আছে, আমাদের 50 মিটার রাইফেল 3 পজিশনে ঐশ্বরী তোমার থেকে হোপ আছে, উনি ভালো পারফরমেন্স করেছেন। স্বপ্নিল কুশালের থেকেও হোপ আছে, উনি দুজনেই ভালো পারফরমেন্স করেছেন এই 50 মিটার রাইফেল 3 পজিশনে। অর্জুন বাবুতা আর সন্দীপ সিং এই দুজন 10 মিটার এয়ার রাইফেলে, সন্দীপ কিন্তু কোটা জেতেনি, সন্দীপ ট্রায়ালে জিতে এসেছে। আমাদের শুটিং কন্টিনজেন্ট যারা কোটা জিতেছিল, শুটিং ফেডারেশন এতগুলোই আমাদের ভালো ভালো শুটার আছে যে শুটিং ফেডারেশন বাধ্য হয়েছে ট্রায়াল সিস্টেম করতে, মানে যে এই কোটাগুলো ট্রায়ালের মাধ্যমে দেওয়া হবে। যে কোটাগুলো শুটাররা জেতে ওয়ার্ল্ড কোয়ালিফাইং এ, সেটা কিন্তু ফেডারেশনের জন্য, নিজের নামে জেতে না। তো যখন ফেডারেশনের নামে জেতে তখন ফেডারেশনের কাছে 21টা কোটা আছে, এবার ফেডারেশন ভাববে যে আমি কাকে পাঠাবো। তো আমি পাঠাবো যাকে, যার ফর্ম ভালো, যেরকম ক্রিকেট টিম সিলেক্ট হয়, আমরা ফর্মে সিলেক্ট করি ক্রিকেট টিম। তো সেরকমই যে ট্রায়ালে যে ফর্ম ভালো করবে, যে ভালো স্কোর করবে, তাকে পাঠানো হবে। তো সেরকম সন্দীপ সিং কিন্তু ট্রায়ালটা জেতে, এবং সেই ট্রায়ালে তার পারফরমেন্স খুবই ভালো হয়। তো তাই জন্য ওনার নাম আসে, উনি কিন্তু কোটা জেতেননি। তো এইটা টিমটাকে অন বেসিস অফ ফর্ম পাঠানো হচ্ছে, এবং দেখা যাক কি হয়। সরবজোৎ সিংও খুব ভালো পারফর্ম করেছেন রিসেন্টলি। তো আমাদের রাইফেল পিস্টল দুদিক থেকেই আশা আছে যে মেডেল আসতে পারে। আচ্ছা, ইজ ইট মি অনলি অর নাকি বাকিরাও? যে এখানে অর্জুন চিমা আর সরবজিৎ সিং, তো অর্জুন চিমা তো একটা মোহাম্মদ কাইফের মতো লাগছে, সরবজিৎ সিং কে সিধু মুসেওয়ালার মতো। ওকে, উই ক্যান গো টু দ্য নেক্সট থিং। এখন ওমেন্স টিমের ওমেন্স টিমের মধ্যে আছে অঞ্জুম মোডগিল, সিফট কজ 50 মিটার রাইফেল 3 পজিশনে যাচ্ছেন। তারপরে এলা বিনেল বালারিবন আর রমিতা জিন্দাল 10 মিটার রাইফেলে,
তারপরে মনু বাকার খেলবেন দুটো ইভেন্টে, যেটা হচ্ছে 10 মিটার এয়ার পিস্তল আর 25 মিটার পিস্তলে। রিদম সাংওয়ান খেলবেন মাত্র একটা ইভেন্টে, যেটা হচ্ছে 10 মিটার এয়ার পিস্তল। তারপর হচ্ছে ঈশা সিং 25 মিটার পিস্তলে। তারপর হচ্ছে ট্র্যাপের দুটো ইন্টারেস্টিং মহিলা আছেন। আগে তো হচ্ছে যে আমাদের যে শুটিং ফেডারেশন যে হেড রনিন্দর সিং, তার মেয়ে কোয়ালিফাই করতে পেরেছেন, রাজেশ্বরী কুমারী। আর আরেকজন আছেন শ্রেয়াসী সিং। তো শ্রেয়াসী সিং হচ্ছে বিহার থেকে এমএলএ, মানে সি সিটিং এমএলএ, অলরেডি এমএলএ আছেন, সে যাচ্ছেন অলিম্পিক্সে। তারপরে স্কিটের মধ্যে আছেন মহেশ্বরী চৌহান আর রেজা ডিনো। এবার আমাদের মেয়েদের টিমটা বলি। মেয়েদের টিমটা কিন্তু যদি খাতা কলমে দেখা হয় ছেলেদের টিমের থেকেও বেটার এইবারে, কেননা মেয়েদের টিমে ডেপথ অনেক বেশি ছিল। আমাদের 10 মিটার এয়ার রাইফেল যে ক্যাটাগরিটা, সেখানে 5খানা মেয়ে খুব কাছাকাছি ছিল কোয়ালিফিকেশনের জন্য, এবং এই রামিতা আর এলা দুজনেই কিন্তু কোটা পাইনি। তার থেকে বুঝতে পারছো যে দুটো মেয়ে কোটা পেয়েছে, দুজন বাঙালি মেয়ে কোটা পেয়েছিল, তিলোত্তমা আর মেহুলি ঘোষ, ঠিক আছে, তাদের থেকে ছিনিয়ে নিয়েছে ট্রায়ালে পারফর্ম করে। তো বুঝতে পারছি যে কিরকম মানে টাইট ফাইট হয়েছে একদম ট্রায়ালে। তো এই যেই শুটারগুলো যাচ্ছে তারা কিন্তু একদম টপ ফর্মে যাচ্ছে। মানু বাকার আগেরবারে অলিম্পিকে পারফর্ম করেছেন, আঞ্জুমও আগেরবারে অলিম্পিকে পারফর্ম করেছেন, ভালো পারফর্ম করতে পারেননি। তো তাই জন্য এইবারে হয়তো ওনারা বেটার পারফর্ম করতে পারবেন, কেননা ওনারা এই অলিম্পিকের সিনারিওটা জানেন। এবং সিফট কর নামে ওয়ার্ল্ড রেকর্ড আছে ফাইনালে ওনার ক্যাটাগরিতে। তো আর উনি হচ্ছেন মোস্ট ইনফর্ম শুটার, মানে ওনার স্কোর মানে কনজিকিউটিভ টুর্নামেন্টে খুব ভালো গেছে। তো এইখানে আমাদের মানে হাই চান্স যে আমরা হয়তো মেডেল পাবো এই ক্যাটাগরিগুলোর থেকে আর কি। সেম উইথ রিদিম সাংওয়ান আর ঈশা সিং, এরা দুজনেও খুব ভালো পারফর্ম করেছে পিস্টল ক্যাটাগরিতে। এবং আমাদের যে সবচেয়ে প্রথম ইভেন্ট অলিম্পিকে, যেটার জন্য পুরো ভারতবর্ষ বসে আছি, যে প্রথম মেডেল ইভেন্ট অলিম্পিকে, সেটা 27 তারিখে, এবং সেটাই হচ্ছে শুটিং ইভেন্ট। সেটা হচ্ছে 10 মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্ট, যেখানে একটা ছেলে এবং একটা মেয়ে পারফর্ম করবে। এবং সেখানে আমাদের রামিতার সাথে থাকবেন এবং এলার সাথে আপনার অর্জুন বাবুতা এবং সন্দীপ সিং, এই চারজন থাকবেন আর কি। আই ওয়ান্ট ইউ টু মেনশন দ্যাট যে কি আমরা লাস্ট অলিম্পিকে শুটিং থেকে কতগুলো মেডেল পেয়েছিলাম, এই অলিম্পিকে কতগুলো মানে আমরা আরো এক্সপেক্ট করি বাড়তে চলেছে। হ্যাঁ, আমরা লাস্ট অলিম্পিকে কিছু পাইনি, শুধু তাই নয়, আমরা তার আগের অলিম্পিকেও কিছু পাইনি। এটা পুরোটাই লাইক ওই মোমেন্ট গেম, অন দ্য মোমেন্টে ওই অন দ্য মোমেন্ট গেম। আর 2016, 2020 দুটো অলিম্পিকেই আমাদের কিন্তু টিম খুব ভালো ছিল। মানে টিম না ভালো, 2016-তে তো একটা ইন্ডিভিজুয়াল ছিল জিতু রায় বলে, যার কাছ থেকে আমরা মেডেল এক্সপেক্ট করছিলাম। আর অভিনব বিন্দ্রাও ছিল, ওই অভিনব বিন্দ্রা ইনফ্যাক্ট 4th ফিনিশ করেছিল সেই অলিম্পিকে। আর 2020-তে আমাদের টিম ওভারঅল টিমটাই খুব ভালো ছিল ক্যাটাগরিতে, কারণ আমাদের ওখানে সৌরভ চৌধুরী ছিল, মানু ভাকার ছিল। ইনফ্যাক্ট সৌরভ চৌধুরী কোয়ালিফাইং এ টপে ফিনিশ করেছিল, নাম্বার 1 কোয়ালিফাইং এ, ফাইনালে গিয়ে উনি খেলতে পারেননি। তো মানু ভাকার আর সৌরভ চৌধুরী মিক্সড টিমও আমাদের কোয়ালিফাই করেছিল ফাইনালে, তখন কিন্তু মেডেল আসেনি। তো এরকম নয় যে আমরা মেডেলের আশেপাশে আসিনি, মেডেলের আশেপাশে এসে পাইনি আমরা মেডেল, এরকম। হ্যাঁ, ব্যাড লাক দুটো অলিম্পিকে। তাই জন্য হয়তো এইবারে ওই দুটো অলিম্পিকের ইন্টারেস্ট সমেত মেডেল চলে আসবে আর কি, এরকম হতে পারে। যেটা হয়। ওকে, নেক্সট কি আছে? তো দুইজন কোয়ালিফাই করেছে, একটা পুরুষ একটা মহিলা। তো শ্রী হরি নটরাজ যে ন্যাশনাল রেকর্ড হোল্ড করেন, সে খেলবেন 100 মিটার ব্যাকস্ট্রোকে। আর 14 বছরের দিনিদি দেসিঙ্গু, সে খেলবেন ওমেন্স 200 মিটার ফ্রিস্টাইলে। হ্যাঁ, সি জাস্ট 14 ইয়ার্স ওল্ড, ইয়াংগেস্ট আমাদের অলিম্পিয়ান এই বছরের কন্টিনজেন্টে। ওকে, ওভার টু ইউ। তারপরে হচ্ছে টেবিল টেনিস। তো টেবিল টেনিসে আমরা প্রথমবার টিম ইভেন্টে কোয়ালিফাই করতে পেরেছি, দুটোই পুরুষ আর মহিলায়। তো মেন সিঙ্গলস খেলবেন হরমিত দেসাই আর দি লেজেন্ড আর আমাদের ফ্ল্যাগ বেয়ারার শরদ কমল আচান্তা। আর তারপর মেন্স টিমে খেলবেন মানব ঠাকুর। মহিলার মধ্যে ওমেন্স সিঙ্গলস খেলবেন মনিকা বাত্রা আর শ্রীজা আকুলা। আর খালি ওমেন্স টিম ইভেন্ট খেলবেন অর্চনা কামাত। তো এখানে বলে রাখি, আমাদের টেবিল টেনিসে একটা হিস্টোরিক অ্যাচিভমেন্ট যে আমরা দুটো মেন্স এবং উমেন্স দুটো টিম কোয়ালিফাই করতে পেরেছি। হ্যাঁ, সেখানে টিম কোয়ালিফাই করার সুবাদে আমাদের দুজন সিঙ্গেলস প্লেয়ার ইচ ক্যাটাগরিতেও কোয়ালিফাই করে গেছে। এবং টেবিল টেনিস এমন একটা স্পোর্টস যেটা বাংলার সাথে কিন্তু অনেক দিন ধরে আমাদের অ্যাটাচমেন্ট আছে। আমাদের মৌমা দাস, পৌলমী ঘটক, সৌম্যদীপ ঘোষ, সৌম্যদীপ রায়, তো তার আগে আরো ছিল আর কি। মানে আমাদের বাংলাতে টেবিল টেনিস প্লেয়ার প্রচুর উঠে এসেছে। এবং এই মুখার্জি সিস্টার্স, এবং এই বছর টিমেও আমাদের ঐকা আছে, যে আর কি অল্টারনেট প্লেয়ার হিসেবে আছে, যে যদি কারোর ইনজুরি হয় ও কিন্তু টিমে চান্স পাবে। ও অলিম্পিকে যাচ্ছে এবং অলিম্পিকে গেছে, ও মানে অলিম্পিক টিমেতে। তো আমি একটা মেনশন করতে চাই কি এই যে গেমটা, এই গেমটাতে মানে চাইনিজ প্লেয়ারদের মানে কাইন্ড অফ যদি যে কোনো কিছু করতে পারো, লাইক চাইনিজ প্লেয়ারদের মুখ থেকে ছিনিয়ে আনতে হবে। এটা অলমোস্ট ওন্ড বাই চাইনিজ এই গেমটা। আমরা একটা টাইমে মনে আছে যখন আমরা ধরুন 2008-এ আমরা বলতাম চায়না ভার্সেস চায়না ব্যাডমিন্টনে,
এরকম বলতাম। তখন চায়নার এত দাপট ছিল যে আমাদের ইন্ডিয়ানরা চায়নার সামনে পড়লেই আর পারতো না। তারপরে চায়না ঘুরে দাঁড়িয়েছে, সেখান থেকে আমাদের ব্যাডমিন্টন চাইনিজরা হারাতে শুরু করেছে এবং মেডেল আসতে শুরু করেছে। সেম আমাদের কিন্তু আমরা দেখছি যে টেবিল টেনিসেও চায়নার যে দাপটটা ছিল একভাবে, সেটা কিন্তু এখনো চায়নার দাপট আছে, কিন্তু আমাদের মেয়েরা হারাতে শুরু, মেয়েদের টিম অ্যাটলিস্ট হারাচ্ছে। সৃজা হারিয়েছে, ওইকা হারিয়েছে, ঠিক আছে, মানিকা অনেক ক্লোজ ম্যাচে হেরেছে চাইনিজ টিমেদের সাথে, চাইনিজ মেয়েদের সাথে। তো আমাদের ফিমেল টিম যেটা আছে, উমেন্স টিম, সেখানে কিন্তু একটা ভাই প্রবাবিলিটি আছে যে তারা হয়তো টিম ইভেন্টে কোয়ার্টার ফাইনাল, মানে একটা ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনাল, এখানে এটা একটা সুবিধা, কারণ 16টা টিম গেছে কোয়ালিফাই করেছে। তো রাউন্ড অফ 16 যদি একটা ম্যাচ যদি ভালো একটা টিমের সাথে পড়ে, যাদেরকে আমরা হারাতে পারি, তাহলে কিন্তু আমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারি। তো সেটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে আর কি টিমটার জন্য। আর আমাদের এখানে মেয়েদের এবং ছেলেদের দুটোতেই আমাদের 5খানা প্লেয়ার টপ 100 এর মধ্যে আছে। সৃজা টপ ফিমেল প্লেয়ার এবং আচন্তা শরৎ কামাল আমাদের টপ মেল প্লেয়ার, এবং শরৎ কামাল 42 ইয়ার্সেও আজকে ওয়ান অফ দ্য টপ লিডিং টেবিল টেনিস প্লেয়ার অফ দ্য কান্ট্রি। সেটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তো হোপফুলি আমাদের টিম ভালো করবে, এবং যে টিম ফরম্যাটটা আছে সেটা বলে রাখি যে একটা ডাবলস ম্যাচ হবে, তারপর সিঙ্গলস ম্যাচগুলো হবে। তো ডাবলস ম্যাচটা জেনারেলি খেলবে সৃজা আর অর্চনা কামাত, আর ছেলেদের হারমিত আর মানব, এরা দুজনে ডাবলস ম্যাচটা খেলবে। তো একবার যদি আমরা ডাবলস ম্যাচটা জিততে পারি, তখন কিন্তু আমরা অলরেডি 1-0 আপ আছি। তারপরে আমাদের দুটো সিঙ্গেল ম্যাচ জিতলেই আমরা তখন জিতে যাবো। তো ডাবলসটা খুব ক্রুশাল। নেক্সট টেনিসে যাচ্ছি। তো টেনিসে খালি মেন সিঙ্গেলস থেকে মাত্র একজন খেলছেন, সে হচ্ছে সুমিত নাগাল। আর তারপরে মেন্স ডাবলসে যে অ্যাজ আ পেয়ার খেলবে সে হচ্ছে ফর্মার ওয়ার্ল্ড নাম্বার 1 রোহন বোপান্না, আর তার সাথে আছে শ্রীরাম বালাজি। তো টেনিসে আমরা অনেক বছর আগে আমাদের টেনিস ওয়ান অফ দ্য বেস্ট ছিল, যেরকম আমাদের লিয়েন্ডার পেস, আমাদের কলকাতার ছেলে এগেন মহেশ ভূপতি, তার সাথে পার্টনার করে লিয়েন্ডার পেস ইনফ্যাক্ট অনেক বছর বাদে আমাদের প্রথম অলিম্পিক মেডেল এনেছিল 1996 অ্যাটলান্টা অলিম্পিক্সে। আমাদের ব্রোঞ্জ মেডেল জিতেছিল সিঙ্গেলস ইভেন্টে। তো তারপরে ও আর ভূপতি অনেক ক্লোজ গেছিল ডাবলসে। বোপান্না মির্জার সাথে 2016 রিওতে 4th ফিনিশ হয়েছিল টাই ব্রেকেতে হেরে, যেখানে একটা মেডেল আসতে পারতো। তো মেবি টেনিসে আমাদের একটা মেডেল আসার চান্স অনেকদিন থেকে হচ্ছে, কিন্তু হয়ে উঠছে না। তো এই বছরে আমাদের টিমটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট তা নয়, কিন্তু বোপান্না এখনো খুব ভালো ফর্মে আছে, বালাজিও টপ 60 ডাবলস প্লেয়ার, তো এবং ক্লেতে ভালো খেলেন। তো দেখতে হবে যে ওদের দুজনের কম্বিনেশন কেমন করে। এবং সুমিত নাগাল অনেকদিন বাদে আমাদের একটা টপ 70 ইন্ডিভিজুয়াল সিঙ্গেলস প্লেয়ার যে গ্র্যান্ড স্ল্যাম খেয়ে বেড়াচ্ছে। তো এবং সুমিত খুব প্রচন্ড ভালো ক্লেতে খেলে। তো হোপফুলি ও আগের বারে একটা রাউন্ড জিতেছিল, এবারে যদি দুটো রাউন্ড জিততে পারে সেটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে। যাচ্ছি ওয়েট লিফটিং এ। তো ওয়েট লিফটিং এ মাত্র একটা ওয়েট লিফটার কোয়ালিফাই করেছেন, সেটা হচ্ছে আগের বারের সিলভার মেডেলিস্ট মীরাবাই চানু। আমাদের অনেক আশা এদের থেকে, ওমেন্স 49 কেজিতে। হ্যাঁ, এবার মীরার প্রবলেমটা হচ্ছে কি, মীরা অনেক লাস্ট কয়েক মাস ধরে, মানে এই বছরটাই বলতে গেলে ইনজুরির জন্য খুব একটা পারফর্ম করতে পারেনি, এবং প্র্যাকটিসের ওপরই বেশি, মানে কম্পিটিশনে নামেনি উনি, মানে প্র্যাকটিসের ওপরই বেশি ফোকাস করেছেন। এবং লেটেস্ট যা আমরা জানি না উনি এখন কি ওয়েট ওঠাচ্ছেন। তো ওনার যে চিফ কোচ বিজয় শর্মা, উনি লাস্ট সাক্ষাৎকারে এটা বলেছেন যে মীরাবাই চালু এখন নিয়ার টু 100% ফুল ফিটনেসে এসে গেছেন, এবং যদি উনি 100% ফুল ফিটনেসে সত্যি এসে থাকেন, তাহলে ওনার কাছে কিন্তু মেডেল আশা করাই যায়। কেন ওনার এই ক্যাটাগরিতে যদি আপনি 200-202 এর মধ্যে ওয়েট তোলেন টোটাল 3 and 4 কার স্ন্যাচ মিলিয়ে, তাহলে আপনার অলমোস্ট নিয়ার অ্যাবাউট 100% মেডেল গ্যারেন্টি। আর এই ক্যাটাগরিতে চায়নার গোল্ড অলমোস্ট সার্টেন। তো যেটা হবে সেটা সিলভার আর ব্রোঞ্জের জন্য 4টে মেয়ের মধ্যে ফাইট হবে, মীরার সাথে একটা জাপানিজ, একটা রোমানিয়ান এবং একটা থাই। এই 4টে মেয়ের মধ্যে এই দুটো মেডেল কিন্তু ঘোরাফেরা করবে। আর বাকি যে মেয়েগুলো আছে তারা কিন্তু তাদের বেস্ট, মানে সবচেয়ে ভালো দিন যদি সবকিছু ঠিকঠাক যায়, তাদের যদি সবকিছু একদম যেরকম ভেবেছে ট্রেনিং এ সেরকম বেটার দ্যান এক্সপেকটেশন করে, তাহলে তারা ওই 200-202 এর কাছে যেতে পারবে, যেটা মিরার কাছে নরমালি করা যায়। ঠিক আছে, তো তাই জন্য আমরা এখানে একটা মেডেল এক্সপেক্ট করতেই পারি। এখন হচ্ছে লাস্ট স্পোর্ট, সেটা হচ্ছে রেসলিং। Now coming to this, like I just want to add, like this is the most controversial sport for last 2-3 years. অনেক পলিটিক্যাল গেম ছিল, অনেক কিছু ছিল। তো ওভার টু ইউ সিদ্ধার্থ। হ্যাঁ, তো এর মধ্যে পুরুষের মধ্যে মাত্র একজন কোয়ালিফাই করতে পেরেছেন, সেটা হচ্ছে আমান সেহরাওয়াত 57 কেজিতে। কিন্তু মহিলা সাইড থেকে 6টা ওয়েট ক্লাসের মধ্যে আমরা 5টা ওয়েট ক্লাসে করতে পেরেছি। তো সেটা হচ্ছে 50 কেজিতে বিনেশ ফোগাট, 53 কেজিতে অন্তিম পাঙ্গাল, 57 কেজিতে অংশু মালিক। একটা মাঝখানে রয়ে গেছে 62 কেজি, সেখানে কেউ ভারতে কোয়ালিফাই করতে পারেনি। কিন্তু 68 কেজিতে আছেন নিশা দাইয়া, আর 76 কেজিতে ঋতিকা হুডা। হ্যাঁ, তো এবার তুমি যেটা বললে যে রেসলিং এ আমাদের লাস্ট মানে অনেকদিন ধরেই আমাদের ফেডারেশনের ইনফাইটিং এর জন্য এবং ফেডারেশন প্রেসিডেন্টের এগেইনস্টে রেসলাররা রাস্তায় নেমে প্রোটেস্ট করেছেন, এবং সেইটা আলাদা ব্যাপার না, সেই নিয়ে না আজকে আলোচনা করলাম না। আমি জাস্ট ওখান থেকে একটা মোমেন্ট বলতে চাইছি। তো সেটার জন্য আমাদের রেসলিং এই যে কন্টিনজেন্ট ডেফিনেটলি হ্যাম্পার করেছে। হোয়াট ডু ইউ থিংক অন দ্যাট? হ্যাম্পার করেছে? দেখো, মেয়েদের দিকে তো হ্যাম্পার করেনি, কারণ মেয়েদের সবচেয়ে
হ্যাঁ ছেলেদের ডেফিনেটলি, কেন মেয়েদের আমরা এতগুলো মেয়ে আমরা কোনোদিন আগে পাঠাইনি। তো যেটা আমি মনে করি যে সবচেয়ে বেশি হ্যাম্পার করেছে সেটা হচ্ছে বাজরাগের মিসিং আউট, ঠিক আছে। বাজরাং যে ওই আন্দোলনে বসে থেকে ওর প্র্যাকটিস ছেড়ে, এবং সেটাতে অনেকটাই আমি বলবো ক্ষতি হয়েছে ওর এবং আমাদের রেসলিং এর মানে টিমের মধ্যে। তো মানে প্রশ্নটা এখানে এটা নয় কি কোনটা ঠিক কোনটা ভুল, আমরা সেটার বিচার করার মনে হয় এই মঞ্চটা বা এই পডকাস্টটা তার জন্য নয়, বাট কোথাও আমার মনে হয় যে আমার রেসলিং এর থেকে, কারণ আমি ছোটবেলা থেকে মানে 2008 থেকে অ্যাটলিস্ট আমি রেসলিং এর খুব বড় ফ্যান, যবে থেকে সুশীল কুমার ব্রোঞ্জ জেতে, এবং তারপরে একটা মোমেন্টাম তৈরি হয়েছিল। তো কোথাও যখন আমি দেখি যে মোমেন্টামটা একটু স্লো ডাউন হয়ে গেছে, হারিয়ে যাচ্ছে বিকজ অফ দ্য ইনফাইটিং, ইট হার্টস অ্যাজ এ ফ্যান বয়। তো সেটা তো আছেই, আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের যে জুনিয়র রেসলাররা যারা, তারা ভালো পারফর্মস করেছে কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, তাই জন্য হয়তো তুমি আরো মেনে দেখছো না। কারণ আমাদের দুটো রেসলার সুজিত কালকার এবং জয়দীপ, এরা দুজনে খুব কাছাকাছি এসেছিল কোয়ালিফাই করতে, কিন্তু পারেনি, করে উঠতে পারেনি। তো যাই হোক, আমাদের যে একটা মেল রেসলার গেছে আমান, তার থেকে আশা আছে, তার ক্যাটাগরিতে অনেক ভালো ভালো রেসলার আছে, কিন্তু তার যে ড্রটা হয়েছে সেটাও খুব একটা যে সুবিধা সেটাও নয়। তবে রেসলিং এ একটা সুবিধা হচ্ছে কি, যে তুমি যদি ইভেন্চুয়াল গোল্ড মানে ফাইনালিস্টের কাছে হারো, তাহলে তুমি এটা রেপাচার্জের থ্রু দিয়ে, যেটা দিয়ে সুশীল কুমার, এগেশ্বর দত্ত এরা সব মেডেল পেয়েছে, সাক্ষী মল্লিক এরা মেডেল কিন্তু রেপাচার্জের থ্রু দিয়েই পেয়েছে। তো ইনফ্যাক্ট আমাদের রেসলিং এ যতগুলো মেডেল এসেছে সুশীল কুমারের সিলভারটা ছাড়া সবকটা রেপাচার্জের থ্রু দিয়ে এসেছিল, আর রবি দাইয়ার সিলভারটা ছাড়া, এই দুটো মেডেল ছাড়া বাকি সব কিন্তু রেপাচার্জের থ্রু দিয়ে এসেছে। তো আমাদের সেখানে একটা চান্স থাকছেই যে আমান যদি আজকে ইভেন্চুয়াল ফাইনালিস্টের কাছে হারে, তাহলে হয়তো রেপাচার্জের থ্রু দিয়ে আসতে পারে। আর মেয়েদের মধ্যে বলে রাখি যে ভিনেশ ফোগাট তো একটা মানে খুব বড় নাম মেয়েদের রেসলিং এ, ফোগাট খুবই অবধি হয়ে গেছে, এবং সে নিজের তার আন্দোলন চালিয়ে গেছে, এবং চালিয়ে যাওয়া সত্ত্বেও সে কোয়ালিফাই করেছে অলিম্পিকের জন্য। এবং কিন্তু যে ক্যাটাগরিতে উনি কোয়ালিফাই করেছেন সেটা কিন্তু ওনার ক্যাটাগরি নয়, তো যার ফলে ওনাকে অনেকটা ওয়েট কাট করতে হয় সেই ক্যাটাগরিতে মানে আসার জন্য। আর ওয়েট কাট করা রেসলিং এর একটা বড় প্রবলেম হচ্ছে যে ইনজুরি হয়, প্রচুর মাত্রায় ইনজুরি হয়। তো যার জন্য ভিনেশ কতখানি ওয়েট কাট করে পারফর্ম করতে পারবে সেটার উপর একটা কোয়েশ্চেন মার্ক থাকছে। তবে ডেফিনেটলি উনি ওয়ান অফ দ্য মেডেল কন্টেন্ডার, সেটা বলা যেতেই পারে। ওনার ক্যাটাগরি কিন্তু প্রচন্ড মানে টাফ ক্যাটাগরি আর কি। ওনার ক্যাটাগরিতে এত ভালো ভালো রেসলার আছে, মানে কয়েকজনের নাম আমি বলছি, মারিয়া স্ট্যাটনিক, ফেং, হিল্ডা ব্র্যান্ড, এবং সবচেয়ে মেন সুসাকি। আমি তো চাইবো যে যাতে ভিনেশ ফোগাট সুসাকির সামনে পড়ে, এবং সুসাকি কেন সুসাকি হচ্ছে ফেভারিট গোল্ডের জন্য, এবং সুসাকির কাছে যদি হেরে উনি একটা রুট পান রেপাচার্জের থেকে একটা মেডেল নিতে, তো সেটা একটা ভালো রুট হবে আর কি। এছাড়া আছে আন্তিম আমাদের ইয়ং রেসলার, যে ভিনিসের অরিজিনাল ক্যাটাগরি আর কি 53, সেই ক্যাটাগরিতে উনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের থেকে ব্রোঞ্জ মেডেল পেয়ে কোয়ালিফাই করেছিলেন, এবং ওনার ড্রটাও খুব ফেভারেবল পড়েছে যে ড্রটা হয়েছে। তো তার জন্য ওনার একটা কিন্তু চান্স আছে ফাইনাল অব্দি যাওয়ার। মানে আমরা যে কথা বলি যে আমরা ফাইনাল অব্দি মাত্র দুটো রেসলার গেছে আজ পর্যন্ত, সুশীল কুমার আর রবি দাইয়া, তো সেই ফাইনাল অব্দি যাওয়ার একটা সম্ভাবনা থাকছে ওনার ক্যাটাগরিতে। এছাড়া আপনার অংশু এবং নিশা, এদের দুজনের চান্সেস অতখানি নয়, কেননা অংশুর রিসেন্টলি একটা ইঞ্জুরিও হয়েছিল, তার থেকে কতখানি রিকভার করেছে সেটা উনি বলতে পারবেন। আর ঋতিকার ক্যাটাগরিটা খুব ওপেন, তো তাই জন্য সেই ক্যাটাগরিতে যে কি হবে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, তবে একটা চান্স থাকছে। তো আমরা রেসলিং থেকেও আমরা মেডেল এক্সপেক্ট করতে পারি, ডেফিনেটলি মোর দ্যান ওয়ান মেডেল এক্সপেক্ট করতে পারি। Yeah, so I think we are on the closing thing, right? This was the last sport. তো আমার এখানে একটা কোয়েশ্চেন আছে কি, ফ্রম দ্য লেমেন্স পয়েন্ট অফ ভিউ আমরা কবে এক্সপেক্ট করতে পারবো, বা এই অলিম্পিক এক্সপেক্ট করতে পারবো কিনা যে মেডেলটা ডবল ডিজিটে যাবে? হ্যাঁ, তো তোমাকে এটা বলে রাখি যে আমরা যে আজকে বিশ্লেষণটা করলাম তাতে যদি তুমি দেখো ভালো করে, আমরা কিন্তু ভেবে রেখেছি যে তোমার আর্চারির থেকে মেডেল হতেও পারে নাও হতে পারে, তো ওটাকে আমরা ধরতে পারি না। অ্যাথলেটিক্স থেকে আমরা নীরাজ চোপড়া মেডেলটা ধরেছি, ব্যাডমিন্টন থেকে আমরা মেন্স ডবলের মেডেলটা ধরেছি, বক্সিং থেকে আমরা নিখাতের মেডেলটা ধরেছি, এবং আরেকটা মেডেল লাভলিনা বা অমিতের বা ঈশান্তের হতে পারে। শুটিং থেকে আমরা দুখানা মেডেল ধরেছি, মানে আশা করছি মিনিমাম দুটো মেডেল আসতে পারে। তো এইগুলো সব মিলিয়ে, রেসলিং থেকে দুটো মেডেল ধরেছি, এইগুলো সব মিলিয়ে আমরা কিন্তু একটা রাফ ফিগার 9-এ পৌঁছতে পারি, যদি তুমি ফিগার চাও একটা। তো আমার কাছে এই অলিম্পিকটা তখনই সাকসেসফুল হবে যখন আমরা দুটো জিনিস হতে পারে। এক, আমরা আগের অলিম্পিকে বেশি মেডেল পাই, যেটা 7 হয়েছিল, তো আমরা যদি 8 থেকে 9টা মেডেল পেতে পারি, তাহলে তুমি বলতে পারো যে এই অলিম্পিকটা আমাদের মোস্ট সাকসেসফুল। আর নয়তো আমরা দুটো গোল্ড মেডেল পেতে পারি, কারণ আমাদের আজ পর্যন্ত ডবল গোল্ড মেডেল একটা অলিম্পিকে কিন্তু কোনোদিন আসেনি। তো আমরা যদি ধরো নীরাজ একটা গোল্ড মেডেল পেতে পারলো, হয়তো আবার পারফর্ম করে আবার গোল্ড পেলো, আর আরেকটা মেডেল যদি আমাদের অন্য কোথার থেকে আসে, ধরো শুটিং থেকে বা অন্য কোথার থেকে, তাহলে আমরা বলতে পারি যে মোস্ট সাকসেসফুল অলিম্পিক্স। তো আমরা মনে হয় যে শুধু সংখ্যা নয়, মেডেলের কালারটাও, কালার ম্যাটার্স, অবভিয়াসলি। তো লাইক প্রচন্ড ভালো লাগলো, প্রচন্ড নলেজেবল অবভিয়াসলি ইউ আর। তো আই থিঙ্ক উই ক্যান র্যাপ আপ। আবার আমরা ডেফিনেটলি এরকম যোগাযোগ করবো, অ্যান্ড আমরা নিশ্চয়ই অলিম্পিক চলাকালীন এই অ্যানালিসিস সেশন যদি আমরা কখনো করি, হোপ সেটা আরো বেশি ইন্টারেস্টিং হবে অ্যান্ড লোকে আরো বেশি অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ নিশ্চয়ই। ওকে,
ঠিক আছে, ওকে, Great. থ্যাংক ইউ। Yeah. Thanks a lot. Thanks a lot. Both of Okay, you. thank you. Thank you. নমস্কার।